হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটি লাইভ ক্লাসে আবারও স্বাগতম। আজকে সমাসের উপর ক্লাস হবে। টাইটেল তো দেখতেই পাচ্ছ, রাইট? আজকে সমাসের উপর ক্লাস হবে, সমাস। আজকে আমাদের টাইটেল কি? সমাস। সমাসের উপর ক্লাস হবে। এর আগে কিন্তু একটা ক্লাস নিয়েছি, আজকে আরেকটা ক্লাস। আজকে সমাসের আরেকটা ক্লাস, এবং আশা করি আর দুই দুই তিনটা ক্লাস নিলেই হবে। সমাস নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো যারা যারা এখনো লাইভে যুক্ত হও নাই, খুব দ্রুত লাইভটাতে যুক্ত হয়ে যাও। আর সবাই একটু জানাও যারা যারা এই মুহূর্তে দেখছো, সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, প্লাস দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু জানাও যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, প্লাস প্লাস দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছে। হ্যাঁ, যারা যারা যুক্ত হচ্ছে তারা একটু জানাও তো বাবা, ঠিকভাবে দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ কিনা, প্লাস শুনতে পাচ্ছ কিনা। ওকে। হুম, আমরা একটু অ্যাড করি, সবাই জয়েন করুক। হ্যাঁ, একটু অ্যাড করি। আচ্ছা, শোনা যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। যারা গত ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই করে আসবে, স্পেশালি এইচএসসি 25-26 ব্যাচ, দুই ব্যাচকেই বলতেছি। তোমরা যারা এখন আমাদের গত ক্লাসগুলো করো নাই তারা করে আসবে। বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণিক শব্দ শ্রেণী শেষ করেছি, সমাসটা করাচ্ছি। তা পারিভাষিক শব্দের পিডিএফগুলো অলরেডি দিয়ে দিয়েছি। পিডিএফগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি পারিভাষিক শব্দের। ডাউনলোড করে নিবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হও নাই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যাবে, কেমন? ওকে, একটু অ্যাড করি যেন সবাই ক্লাসটাতে পার্টিসিপেট করতে পারে। ওকে। আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি যথেষ্ট ভালো আছি। আপনি কেমন আছেন? আর সবাই শেয়ার করছো? সবাই একটু শেয়ার করে দাও। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও ক্লাসটা। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দাও। ফ্রেন্ড সাইকেল সবাইকে একটু মেনশন করে দাও যদি পারো, খুব বেশি ভালো হয়, যেন সবাই ক্লাসটা পার্টিসিপেট করতে পারে। ওকে। দেখি কে কে চলে আসছে অলরেডি। রুমি হাসি খুশি, আরিবা আসলাম স্যার কেমন আছেন? বা ভালো আছেন, কেমন আছো? মোস্তাইন, আচ্ছা। লামিয়া তৃষা স্যার আজকে কানেক্টর করাবেন রাতে? হ্যাঁ, চেষ্টা করবো আজকে আজকে রাতে কানেক্টর করতে হবে। আমাদের তো কম্পিটিং সেন্টেন্সের প্র্যাকটিস বাকি আছে না? আমি তো বোর্ড কোশ্চেন সলভ করাই নাই। বোর্ড কোশ্চেন সলভ না করে কি কানেক্টরসে যাওয়া ঠিক হবে? শেয়ার ডান, রাইট? হ্যাঁ, মোস্তাইন শেয়ার করছো? শেয়ার করছো? একটু শেয়ার করে দাও। আরিবা, যা যা দেখছো হাসি খুশি, সবাই একটু শেয়ার করে দাও, খুব দ্রুত শেয়ার করো। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। হ্যাঁ, ওকে। আর 30 সেকেন্ড সময় নিব, তারপর ক্লাসটা শুরু করে দিব। খুব বেশি লেট করব না, অনেক কিছু পড়াতে হবে, রাইট? আর 30 সেকেন্ড সময় নিব, সবাই একটু পার্টিসিপেট করুক। আচ্ছা, আরো অনেকে চলে আসছে। কে কে আসছে? রজনী, সাউদা ইসলাম, তৈবা রহমান, মাহফুজা মুক্তা, জাকিয়া খন্দকার, তারপর হচ্ছে সারিয়া ইসলাম, আচ্ছা রিফা সঞ্জিদা, আচ্ছা মুন্না, রজনী। হ্যাঁ স্যার, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? সবাই ক্লাসটা শেয়ার করছেন? অনেক ভালো আছি। আর সবাই বলেন ক্লাসটা শেয়ার করছেন কিনা। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করেন। হ্যাঁ, আর 30 সেকেন্ড পরে ক্লাসটা শুরু করে দিব। আর 30 সেকেন্ড পরে ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সমাস। সমাসে অলরেডি কিন্তু একটা ক্লাস নিয়েছি। যারা গত ক্লাসটা করো নাই, করে আসো। এবং কতটা ইফেক্টিভ ক্লাস, কতটা চমৎকার ক্লাস, এটা ক্লাসগুলো করলেই বুঝবা। আদারওয়াইজ আমি বলে লাভ হবে না, ক্লাসগুলো করতে পারলে বুঝবা, ঠিক আছে? তো আমার পরামর্শ থাকবে গত ক্লাসগুলো করে আসবা, গত ক্লাসটা করে আসবা, তারপরে আজকের ক্লাসটা তো আসেই। এখন আজকের ক্লাসটা করো, তারপরে গত ক্লাসটা অবশ্যই করে আসবা। হ্যাঁ।
ওকে, আমি এখনই শুরু করে দিচ্ছি, আর লেট করবো না। আমি এখনই শুরু করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এখন শুরু করে দিচ্ছি। ফাইন। ওকে, দেখো আজকে হচ্ছে সমাসের সেকেন্ড ক্লাস, সমাসের সেকেন্ড ক্লাস, ঠিক আছে। গত ক্লাসে আমরা কোনটা কোন সমাস কিভাবে আইডেন্টিফাই করবো এটা টেকনিক দেখিয়েছি, যে কোনটা সমাস, দ্বন্দ্ব সমাস কোনটা, দ্বিগু সমাস কোনটা, তুমি কিভাবে চিনবা এটা আমি টেকনিকটা দেখাইছি। আজকে আমরা কি করব, বোর্ড কোশ্চেন সলভ করব, পাশাপাশি বোর্ড কোশ্চেন সলভ করব, পাশাপাশি আরো কিছু চেনার উপায় বা ব্যাস বাক্য কিভাবে করতে হয় এটা দেখাবো। ব্যাস বাক্য তুমি কিভাবে করবা এটা একটা আলোচনা করবো। দেখো প্রথমে আসি আমাদের দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। সবাই একটু খাতা কলম নিয়ে লিখতে পারো, সমস্যা নাই। আমাদের প্রথমে আসি দ্বন্দ্ব সমাস। দেখো দ্বন্দ্ব সমাস, আমরা জানি দ্বন্দ্ব সমাসের কয়টা পদ প্রাধান্য পায়, দুইটা পদই প্রাধান্য পায়, পূর্বপদ এবং পরপদ যে সমাসে প্রাধান্য পায় এটা দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। আজকে সবগুলো সমাসের আরেকবার রিভিশন দিচ্ছি, একটু হালকা আলোচনা, তারপর হচ্ছে কিভাবে চিনবা, ব্যাস বাক্য কি হবে এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে। কিভাবে চিনবা, ব্যাস বাক্য কি হবে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করতেছি। সবাই রেডি? সবাই রেডি কিনা আমাকে জানাও তো, সবাই রেডি কিনা। আর ক্লাস শেষে দুই তিনটা আরো ক্লাস নিব, দুইটা সমস্যার আর দুইটা ক্লাস নিব, বোর্ড কোশ্চেন নেবো প্র্যাকটিসের উপর। ক্লাস নিয়ে তারপর আমি পিডিএফ শিটটা দিয়ে দিব, কেউ টেনশন করবো না, ঠিক আছে। ক্লাস নিয়ে পিডিএফ শিটটা দিয়ে দিব। ক্লাস নিয়ে পিডিএফ শিটটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সবাই স্ট্রংলি রেডি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্ট্রংলি রেডি। হ্যাঁ বাবা ভালো আছি। দেখো একদম দ্বন্দ্ব সমাজ থেকে শুরু করতেছি, একটু মনোযোগ সহকারে দেখো। আমি 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 কথা দিচ্ছি, ক্লাসগুলো করো, আমার পিডিএফ শিটটা করো। তোমাদের অলরেডি পিডিএফ শিটটা আমার রেডি হয়ে গেছে, কালকে প্রায় রাত 3টা পর্যন্ত শুধু পিডিএফ শিটটা বানাইছি, মানে সমাসের এভরিথিং আমার শিটটার মধ্যে দেওয়া আছে। তোমাদের সমাস নিয়ে আর চিন্তা করা লাগবে না। সমাসে 5-এ 5 ফুল মার্ক আমি তোমাদেরকে অ্যানসার করবো, জাস্ট আমার কথাটা শোনো, আমার ক্লাসগুলো করো, বুঝে গেছে? আমার কথাটা শোনো, আমার ক্লাসগুলো করো, তাহলেই হবে, একদম টেনশন করার দরকার নেই। আচ্ছা সবাই রেডি রাইট? ওকে ওকে, দেখো দেখো কি বলছে, দ্বন্দ্ব সমাস একটু ভালো করে খেয়াল রাখো। দ্বন্দ্ব সমাস একটু ভালো করে সবাই খেয়াল রাখো। দ্বন্দ্ব সমাস, স্যার দ্বন্দ্ব সমাস মানে কি? আমরা জানি দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রাধান্য পায়, তাই না? অর্থাৎ পূর্বপদ এবং পরপদ যে সমাসের উভয় পদ প্রাধান্য পাবে এটাই দ্বন্দ্ব সমাস। এখন আমরা চিনবো কিভাবে এটা দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো? দেখো প্রথমত আমাকে চিনতে হবে, চিনার উপায়টা কি? সমস্ত পদে মাঝখানে সাধারণত হাইফেন থাকে, সমস্ত পদে, সমস্ত পদে, সমস্ত পদে মাঝখানে সাধারণত হাইফেন থাকে, সমস্ত পদে মাঝখানে সাধারণত হাইফেন থাকে, সমস্ত পদে মাঝখানে সাধারণত হাইফেন থাকে, সমস্ত পদে সাধারণত মাঝখানে হাইফেন থাকে, মানে এটা সবসময় থাকবে এটা তা না, প্রায় সময় থাকে, তবে মাঝে মাঝে নাও থাকতে পারে, সমস্যা নেই। তখন কীভাবে চিনবে? আমি চিনাই দিব। আমার ক্লাসগুলো আমার সঙ্গে সঙ্গে কন্টিনিউ করো, বাকি দায়িত্ব হচ্ছে আমার, জাস্ট তুমি শুনবা, আর পিডিএফ শিট আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো সমস্ত পদের মাঝখানে সাধারণত কি থাকে স্যার? হাইফেন থাকে। এই জায়গাটা খুব বেশি মার্ক করে রাখবা, যে সাধারণত মাঝখানে হাইফেন থাকে। সমস্ত পদের সাধারণত মাঝখানে কি থাকে স্যার? মাঝখানে হাইফেন থাকে, বোঝা গেছে? মাঝখানে কি থাকবে স্যার? হাইফেন থাকবে। তারপর হচ্ছে ব্যাস বাক্যে মাঝখানে দেখো, তারপর কি আসবে স্যার? ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে মাঝখানে, ব্যাস বাক্যে মাঝখানে, ব্যাস বাক্যে মাঝখানে, ব্যাস বাক্যে মাঝখানে ও বসাতে হবে, ও বসাতে হয়, ব্যাস বাক্যে মাঝখানে ও বসাতে হয়। আমার কথা সবাই বুঝতে পারতেছো? এইভাবেই দ্বন্দ্ব সমাস চিনবা। আর আমরা জানি দ্বন্দ্ব সমাসের প্রথমে আইডেন্টিফাই কি, এই জায়গাটা খুব আইডেন্টিফাই করবা কিভাবে, কিভাবে এটা মানে সমস্ত পদ দেখে কিভাবে চিনবে এটা দ্বন্দ্ব সমাস, এটা চিনবা কিভাবে? এটা চেনার উপায়টা হচ্ছে উভয় পদ প্রাধান্য পায়, মনে আছে?
উভয় পদ প্রাধান্য পায়, উভয় পদ প্রাধান্য পায়, উভয় পদ প্রাধান্য পায়, উভয় পদ কি প্রাধান্য পায়, উভয় পদ প্রাধান্য পায়। সবাইকে বুঝতে পারছো? এই তিনটা বিষয় আমাকে মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসে। তিনটা বিষয় মনে রাখতে পারবা না? এই তিনটা বিষয় মনে রাখতে পারবা না বলো তো? এই তিনটা বিষয় মনে রাখতে পারবা না? সমস্ত পদের মাঝখানে কি থাকে? সাধারণত হাইফেন থাকে। এই তিনটা বিষয় মনে রাখতে পারবা কিনা বলো? হ্যাঁ, এবং এবং আসে, তবে ওটাই বেশি আসে। ওটা বেশি আসে, রাইট। এবং আসে তবে ওটা বেশি আসে। তাহলে তিনটা বিষয় কি স্যার? সমস্ত পদের মাঝখানে হাইফেন থাকবে একটা বিষয়, একটা বিষয় সমস্ত পদের মাঝখানে কি স্যার? হাইফেন থাকবে। তারপর হচ্ছে ব্যাস বাক্যে ও থাকবে, ব্যাস বাক্যে ও থাকবে, আর অবশ্যই উভয় পদ প্রাধান্য পায়, উভয় পদ প্রাধান্য পায়। এই তিনটা বিষয় মনে রাখবা। আসলে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, বোঝা গেছে? ধরো তোমাকে পরীক্ষার হলে বললো, তোমাকে পরীক্ষার হলে বললো দেখো, তোমাকে একদম সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কঠিন হোক আমাদের প্র্যাকটিস করবো তখন বুঝাই দেবো, সমস্যা নেই। পরীক্ষার হলে তোমাকে বললো যে বাবা মা, বাবা হাইফেন মা, এটা তোমাকে পরীক্ষার হলে দিল, দিয়ে বললো, পরীক্ষার হলে তোমাকে এটা দিয়ে বললো বাবা মা কোন সমাস। তো প্রথমে তোমার কাজ হচ্ছে যেই ওয়ার্ডটা দিবে, মূলত সমস্ত পদ দেওয়া থাকে, সমস্ত পদ দেওয়া থাকে, বলছি এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি, এগুলো গত ক্লাস আলোচনা করছি। দেখো আজকে এগুলো আলোচনা করতেছি না, বুঝাচ্ছি। তো বাবা মা দেওয়া থাকবে, তো তুমি প্রথমে যে কাজটা করবা, প্রথমে যে কাজটা করবা যে দেখবা এই বাবা মার তো দুইটা পদ, একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে মা। প্রথমে যে কাজটা করবা, এটা এটা কোন পদ প্রায়োরিটি পাচ্ছে আগে এটা দেখবা। আমার কথা ভালো করে শোনো, সমস্ত পদ দেওয়া থাকবে, তুমি কি করবা, এটা কোন পদ প্রায়োরিটি পাচ্ছে, এটা কি পূর্বপদ নাকি পরপদ নাকি দুই পদই প্রায়োরিটি পাচ্ছে। দেখো যখন আমি বাবা মা বলি, যখন আমি বাবা মা বলি তখন কিন্তু পূর্বপদও প্রায়োরিটি পায়, পরপদও প্রায়োরিটি পায়। তার মানে বাবাও প্রায়োরিটি পাচ্ছে, মাও প্রায়োরিটি পাচ্ছে। আমি কাউকে কম প্রায়োরিটি দিচ্ছি না যে আমার বাবা মা বেঁচে নেই, আমার বাবা মা বেঁচে আছে, বাবা মা বাড়িতে আছেন। তার মানে কি বাবাকেও প্রায়োরিটি দিচ্ছি, মাকেও প্রায়োরিটি দিচ্ছি, দুইজনেই আমাদের প্রায়োরিটি পাবে। তার মানে দুইটা পদে যখন প্রায়োরিটি পাবে, এটা আমাদের দ্বন্দ্ব সমাস, এটা আমি মোটামুটি ক্লিয়ার। এটা আমাদের কোন সমাস? দ্বন্দ্ব সমাস। বুঝা গেছে? এটা আমাদের কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কথা কি বোঝা গেছে? এটা আমি মোটামুটি ক্লিয়ার। এরপর আমি কি করব তাহলে, যেহেতু এটা দ্বন্দ্ব সমাস, আমার ডান পাশে ব্যাস বাক্য লিখতে হবে, তাই না? ব্যাস বাক্য লিখতে হবে। তাহলে ব্যাস বাক্য কি হবে স্যার? আমরা জানি দ্বন্দ্ব সমাসের মাঝখানে ব্যাস বাক্য কি হয়? এই দুইটা পদের মাঝখানে তুমি ও বসাবা, এই দুই পদের মাঝখানে ও বসাবা। তাহলে কি কি লাগবে স্যার? বাবা ও মা, বাবা ও মা, এই যে আমাদের ব্যাস বাক্য হয়ে গেল। পরীক্ষার হলে ঠিক অনেকে বলছে স্যার পরীক্ষার হলে কিভাবে লাগবা, পরীক্ষার হলে কিভাবে লাগবা? দেখো এভাবে লিখতে পারো, বক্স আকারে লেখা যায়। এখানে প্রদত্ত শব্দটা থাকবে, তারপর তুমি ব্যাস বাক্য লিখবা, তারপর তুমি সমস্ত পদ লিখবা। বোঝা গেছে? মানে প্রথমে তার পরীক্ষা হলে কিভাবে লিখবা, যে এরকম বক্স দিয়ে করলে ভালো হয়। এরকম একটা বক্স আঁকবো, বোঝা গেছে? একটা বক্স, এই বক্সের মধ্যে টাইটেল দিবা কি স্যার? টাইটেল দিবা হচ্ছে স্যার প্রদত্ত শব্দ। এখানে টাইটেল দিবা প্রদত্ত শব্দ, মানে যে শব্দটা দেওয়া আছে প্রদত্ত শব্দ, কথার কথা। যেমন দেওয়া আছে এখানে বাবা মা, কি আছে? বাবা মা, এইটা দেওয়া আছে, কথার কথা। বোঝা গেছে? এখন তারপর কি দিবা স্যার? ব্যাস বাক্য। তারপর হচ্ছে লিখবা কি স্যার? ব্যাস বাক্য। ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য, সমস্যা নাই। তাহলে বাবা মার ব্যাস বাক্য কি? বাবা মার ব্যাস বাক্য আমাদের, এটা যদি এটা তো দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে আমাদের কি? বাবা মার ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। কারণ আমরা জানি দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কি হয়? দুই পদের মাঝখানে একটা ও বসালে হয়ে যায়। দুইটা পদের মাঝখানে তুমি কি বসে দিবে? ও বসে দিবে। তাহলে বাবা ও মা, এই তো আমাদের হয়ে গেছে ব্যাস বাক্য। তারপর আসো কি স্যার? সমাস। আচ্ছা এটা কোন সমাস? বোঝা গেছে? সমাস কোন সমাস? এটা এটা দ্বন্দ্ব সমাস। তারপর এখানে লিখে দিব দ্বন্দ্ব সমাস। এভাবে যদি লিখতে পারো পরীক্ষার হলে খুব ভালো আর কি। বক্স আকারে লিখলে, মানে বক্স আকারে লিখলে এটা ভালো, সারা সারা সহজে দেখা যায়, কাটতে কাটতে স্যারদের খুব সুবিধা হয়। আর তখন তোমার খাতাটার প্রতি স্যারদের একটা পজিটিভ দৃষ্টিকোণ তৈরি হবে। মানে যত বেশি ফিগারেটিভ অ্যান্সার দেওয়া যায় স্যাররা পছন্দ করেন। কথা কি বোঝা গেছে? টেবিল দিয়ে অ্যান্সার করলে এগুলো স্যাররা পছন্দ করেন। সবাই কি বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছো বাবা? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ডান, সবার ডান। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। তাহলে আবার 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 একটু আমরা রিপিট করি, দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো। সমস্ত পদ, যে সমস্ত পদ দেওয়া থাকবে, এটা পরীক্ষার সমস্ত পদ দেওয়া থাকবে। বোঝা গেছে? পরীক্ষার সমস্ত পদ দেওয়া থাকবে, সমস্ত পদে কি হবে? মাঝখানে হাইফেন থাকে সাধারণত। এই দেখো, এই দেখো মাঝখানে হাইফেন ছিল। এই যে বাবা মার মাঝখানে একটা হাইফেন ছিল না? মাঝখানে কি ছিল? একটা হাইফেন ছিল না? মাঝখানে হাইফেন ছিল, মানে থাকতে হবে সেটা তা না,
বিষয়টা যে থাকতে হবে তা না, নর্মালি থাকে। বা আবার মাঝখানে কি আছে স্যার, হাইফেন আছে। ফাইন। তারপর আমরা কি শিখছিলাম স্যার, যে ব্যাস বাক্যে মাঝখানে ও দিয়ে করতে হয়। এই দেখো ব্যাসখানে কি করছি, বাবা এবং মায়ের মাঝখানে আমি ও দিয়ে দিছি, শেষ হয়ে গেছে। আর এটা তো দ্বন্দ্ব সমাস, আমি ক্লিয়ার। আচ্ছা, আবার ধরো পরীক্ষা এরকম থাকতে পারে স্যার যে সবসময় হাইফেন থাকবে, বিষয়টা তা না, হাইফেন নাও থাকতে পারে। এখন কোনগুলো থাকবে না এগুলো আমরা প্র্যাকটিস করলে হয়ে যায়, বোঝা গেছে? এগুলো নিয়ে এখন প্যারা খাওয়ার দরকার নাই। কোনগুলো থাকবে না এগুলো আমি যখন বোর্ড কোশ্চেন সলভ করাবো তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন ধরো দম্পতি, দম্পতি, ঠিক আছে, এটা হচ্ছে দম্পতি, দম্পতি, বোঝা গেছে? দম্পতি। এখন দম্পতিতে কিন্তু মাঝখানে হাইফেন নাই, তার মানে কি এটা কি আমাদের ইয়া হবে না? এটা দ্বন্দ্ব সমাস হবে না। দ্বন্দ্ব সমাসের মেন কথা হচ্ছে দুইটা পদই প্রাধান্য পাবে। এখানে দম্পতি, একটা হচ্ছে দম, দম মানে হচ্ছে জায়া, দম মানে কি স্যার, জায়া। আর এটা হচ্ছে পতি, জায়া মানে জামাই আর কি, জামাই, জামাই, সরি কি বলে, বউ, বউ। আর এটা জামাই, বউ জামাই, হ্যাঁ, বউ আর জামাই। তাহলে যখন আমি বউ জামাই বলি, দেখো তো, দম্পতি মানে জায়া ও পতি, বোঝা গেছে? জায়া ও পতি, জায়া মানে হচ্ছে বউ, জামাই এবং বউ। জামাই বউ যখন বলি তার মানে কি, জামাইকেও প্রায়োরিটি দিচ্ছি, আমি বউকেও প্রায়োরিটি দিচ্ছি, তার মানে দুইটা পদই প্রায়োরিটি পাচ্ছে। আর দুইটা পদ প্রায়োরিটি পাচ্ছে, তার মানে এটা কোন সমাস? এটা অবশ্যই দ্বন্দ্ব সমাস। তাহলে আমি যদি এরকম আসে পরীক্ষায় দম্পতি, তাহলে দম্পতির ব্যাস বাক্য কি? তাহলে দম ও পতি, দম মানে হচ্ছে জায়া, আমাদের দম লেখা যাবে না, এখানে লিখতে হবে জায়া। ব্যাস বাক্যে দমের পরিবর্তে জায়া লিখতে হবে, ব্যাস বাক্যে দমের পরিবর্তে জায়া লাগবে। স্যার কিভাবে বুঝবো দমের পরিবর্তে জায়া লাগতে হয়? তুমি এখন বুঝবা না, কারণ তুমি তো আর বাংলা নিয়ে এত আলোচনা গবেষণা করো নাই। তুমি যে কাজটা করবা, আমার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করবা, আমার যে পিডিএফ গুলো দেওয়া আছে ওই পিডিএফ গুলোর বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা বুঝে বুঝে আমার সঙ্গে সঙ্গে। ফাইন, তোমার আর সমস্যা হবে না। সমাসে মাস্ট 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 পাশে পাস থাকবে। ইভেন ভার্সিটি অ্যাডমিশন, বারবার বলতেছি, আমার যে শিটটা আছে না, মূলত এটা ভার্সিটি অ্যাডমিশন তৈরি করা ছিল, বোঝা গেছে? ভার্সিটি অ্যাডমিশনের শিট তৈরি করা ছিল, তো ওইখান থেকে আমি তোমাদের শিটটা বানাইছি, বোর্ড কোশ্চেনগুলো প্লাস করে দিয়েছি। ওইটা পড়লে প্লাস আমার ক্লাসগুলো পড়লে তোমার সমাসে পরীক্ষায় এইচএসসিতে 5-এ 5 থাকবে এবং ভার্সিটি অ্যাডমিশনেও তুমি আগায় থাকবা। বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, সবাই ক্লাসটা শেয়ার করছো? হ্যাঁ, জায়া ও পতি, জামা, আচ্ছা বোন। তাহলে দম্পতির ব্যাস বাক্য কি, জায়া, মাঝখানে হবে ও, আর তারপর হয়ে গেল কি স্যার, পতি, জায়া ও পতি। আচ্ছা, তাহলে কোন সমস্যার? তাহলে দুইটা পদই প্রায়োরিটি পাচ্ছে, রাইট? জায়াও মানে বউ প্রায়োরিটি পাচ্ছে, জামাইও প্রায়োরিটি পাচ্ছে, কাউকে আমি লেস প্রায়োরিটি করতেছি না। তাই এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। এটা আমাদের কোন সমস্যার? দ্বন্দ্ব সমাস। কথা বোঝা গেছে? ডান। আমি কি নেক্সট যাব? সবার ডান না? দ্বন্দ্ব সমাস ডান না? দ্বন্দ্ব সমাস ডান না বলেন তো? দ্বন্দ্ব সমাস ডান না বলেন তো? দ্বন্দ্ব সমাস ডান সবার? সবার ডান? আমি নেক্সটে যাব, সবার ডান? হ্যাঁ, আমার ক্লাসগুলো করলে হবে, কঠিনের কিছু নাই। আমার ক্লাসগুলো নিয়মিত করো বাবা, এত কঠিন কিছু না তো। আমার ক্লাসগুলো নিয়মিত করো, এত কঠিনের কিছু নাই। ওকে ফাইন, দ্বন্দ্ব সমাস শেষ। এবার আসো দ্বিগু সমাস, ভালো করে দেখো, ক্লাসে মুখস্থ করে দিচ্ছি তো, আর কি করবো বলো? আমার ক্লাসগুলো করলে তুমি 5-এ 5 পাবা, 5-এ 5 পাবা। আর আমার শিট তো আছেই, আমার পিডিএফ শিট তো আমি দিয়েই দিচ্ছি, আর কি করবো বলো? দ্বিগু সমাস, তোমার বইও কিনা লাগবে না। দ্বিগু সমাস, দ্বিগু সমাস দেখো, ইভেন ভার্সিটি অ্যাডমিশনে আমি কিন্তু বাচ্চাদের কোনো নর্মালি কোনো বই কিনাই না। ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসে আমি নর্মালি কোনো বই কিনাই না। আমার যে পিডিএফ শিট, বাচ্চারা ওগুলো করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এত কিছু থাকে। তো অন্যান্য প্ল্যাটফর্মে যেটা করে, আর আমার প্ল্যাটফর্মে এটা ক্লাস করলে বুঝবে না, বলে বুঝবে না, কারণ এত কোশ্চেন সলভ করাই যে বাচ্চারা, আমি যে পিডিএফগুলো দিই স্যার, যেগুলো করতে করতে স্যার অবস্থা খারাপ হয়ে গেছে। আর নতুন করে বই আমি কি কিনবো? কারণ আমি যত প্রকার বই আছে বাজারে, সকল বইয়ের সকল ইনফরমেশন আমার পিডিএফে থাকে, সকল ইনফরমেশন, এবং গুছালো থাকে, সব কিছু থাকে। তোমরা অলরেডি যারা যে কটা শিট পাইছো তারা দেখছো কত সুন্দর গুছালো আর কত সব কিছু ইনক্লুড করা। তো ওগুলো পড়ার পরে আর কিছু বই পড়া লাগে? বাই দ্য ওয়ে, দ্বিগু সমাস আসো, দেখো দ্বিগু সমাস খুব ভালো করে দেখো স্যার, খুব ভালো করে দেখো স্যার, দ্বিগু সমাস, রাইট? এই বলো তো দ্বিগু কথাটা মানে কি স্যার? দ্বিগু মানে হচ্ছে সংখ্যা, দ্বিগু কথাটা মানে হচ্ছে সংখ্যা। দ্বিগু কথাটার মানে কি স্যার? সংখ্যা, সংখ্যা। তার মানে কি, যে পয়েন্টটা মনে রাখবা, প্রথমে সমস্ত পদ দেওয়া থাকবে, তাই না? সমস্ত পদের পূর্বপদের সংখ্যা থাকবে, এই লাইনটা মনে রাখবা, সমস্ত পদের পূর্বপদের সংখ্যা থাকবে। মানে যে ওয়ার্ডটা পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, যে ওয়ার্ডটা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, ওইটাই সমস্ত পদ, বুঝা গেছে? ওইটাই সমস্ত পদ দেওয়া থাকে। তাহলে সমস্ত পদের পূর্বপদে, সমস্ত পদের পূর্বপদে কি থাকে? সমস্ত পদের পূর্বপদের সংখ্যা থাকে, সমস্ত পদের পূর্বপদে সংখ্যা থাকে। আমার কথা কি বুঝতে পারছো বাবা? সবাই কি বুঝতে পারতেছো? আর সবাই শেয়ার করছো? সবাই শেয়ার করো না কেন?
ভার্সিটি ক্লাস কবে থেকে নেবো? এটা তো ভার্সিটি ইয়ার পরে, তোমাদের এইচএসসির পরে। এর আগে নিলে হবে? এর আগে নিব না। এর আগে মাঝে মাঝে দুই একটা ক্লাস নিব বেসিক ডেভেলপমেন্টের জন্য। সমস্ত পদের পূর্বপদের সংখ্যা থাকবে কেমন? সমস্ত পদের পূর্বপদে কি থাকবে স্যার? সংখ্যা থাকবে। ভালো করে বুঝেন, সমস্ত পদের পূর্বপদের সংখ্যা থাকবে এক, এইটা মনে রাখলেই হয়। আচ্ছা, তারপরে কি স্যার? ব্যাস বাক্যে সমাহার থাকে। ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে কি স্যার? ব্যাস বাক্যে সমাহার থাকে। ব্যাস বাক্য কি স্যার? সমাহার থাকে। ব্যাস বাক্যে সমাহার থাকে। আরেকটা বিষয় কি স্যার? পূর্বপদ প্রায়োরিটি পাবে। পূর্বপদ প্রাধান্য পায়। পূর্বপদ প্রাধান্য পায়। এক্সাম্পল দিলে বুঝবেন, সমস্যা নাই। এই তিনটা আপাতত মনে রাখেন, পূর্বপদ প্রাধান্য পায়। পূর্বপদ কেন প্রাধান্য পায় এগুলো গত ক্লাসে একদম ডিটেলসে বুঝেছি, আজকে বুঝাবো, কোনো সমস্যা নাই। একটু ভালো করে দেখেন যে সমস্ত পদের পূর্বপদের সংখ্যা থাকবে কোন সমাসে? দ্বিগু সমাসে। এই জায়গাটা মনে রাখবেন, পূর্বপদের সংখ্যা থাকবে। পূর্বপদের সংখ্যা থাকবে 5 বার বলেন স্যার। পূর্বপদের সংখ্যা থাকবে, পূর্বপদের সংখ্যা থাকবে, আমার সঙ্গে সঙ্গে 5 বার বলেন। পূর্বপদের সংখ্যা থাকবে, পূর্বপদের সংখ্যা থাকবে, পূর্বপদের সংখ্যা থাকবে। পূর্বপদ বুঝছেন, আগের পদটা আর কি, দুইটা পদ থাকে না, পূর্বপদ আর পরপদ। এই পূর্বপদের সংখ্যা থাকবে। পূর্বপদের সংখ্যা থাকলে কি? আচ্ছা, কোন সমাস? দ্বিগু সমাস। এক, পূর্বপদের সংখ্যা থাকলে কোন সমাস? দ্বিগু সমাস। তার পূর্বপদের সংখ্যা থাকলে আবার বহুব্রী সমাস হইতে পারে, সংখ্যাবাচক বহুব্রী। ওইটা আলাদা, ওইটা এইটার সঙ্গে মিক্স করবেন না, ওটা আলাদা করে বুঝাবো, সমস্যা নাই। আপাতত শিখে রাখেন, পূর্বপদের সংখ্যা থাকলে, পূর্বপদের সংখ্যা থাকে দ্বিগু সমাস। এক, আপনি ব্যাস বাক্য কি দিয়ে করবেন স্যার? ব্যাস বাক্য কি দিয়ে করবেন? ব্যাস বাক্য সমাহার দিয়ে করবেন। সমাহার, সমাহার, বোঝা গেছে? ব্যাস বাক্য কি দিয়ে করবেন? সমাহার। সমাহার অথবা আরেকটা কাজ করা যায়, সমাহারের পরিবর্তে মিলন ইউজ করা যায়। মিলন, সমাহার অথবা মিলন, বোঝা গেছে? এটাও ইউজ করা যায়, সমাহার অথবা মিলন। ব্যাস বাক্য কি দিয়ে করবেন? সমাহার অথবা মিলন। দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে মাঝখানে ও দেন, এখানে ব্যাস বাক্যের শেষে শেষে সমাহার দিবেন অথবা মিলন দিবেন। সমাহার দিবেন অথবা মিলন দিবেন। আর কোন পদ প্রায়োরিটি পাবে স্যার? পূর্বপদ প্রায়োরিটি পাবে। কোন পদ প্রায়োরিটি পাবে? পূর্বপদ প্রায়োরিটি পাবে। দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। যেমন ধরেন ত্রিফলা, ভালো করে বুঝেন। ত্রিফলা এটা আমাদের সমস্ত পদ, তাই না? ত্রিফলা, এটা পরীক্ষা দেওয়া থাকবে। ত্রিফলা এটা পরীক্ষা দেওয়া থাকবে। অথবা দেওয়া থাকবে স্যার চৌরাস্তা। চৌরাস্তা, বুঝা গেছেন? চৌরাস্তা কি দেওয়া থাকবে? চৌরাস্তা, চৌরাস্তা দেওয়া থাকবে, অথবা ত্রিফলা এরকম থাকবে। এখন ধরেন আমি চৌরাস্তাকে নিলাম, চৌরাস্তা, রাইট? চৌরাস্তা, ভালো করে বুঝেন। চৌরাস্তা, দেখছেন? তাহলে চৌ হচ্ছে আমাদের পূর্বপদ আর রাস্তা হচ্ছে আমাদের পরপদ। এটা পরীক্ষা দেওয়া থাকবে, এরকম সমস্ত পদ দেওয়া থাকবে। চৌ হচ্ছে পূর্বপদ আর রাস্তা হচ্ছে পরপদ। চৌ মানে হচ্ছে 4, 4, তার মানে পূর্বপদে কি আছে স্যার? এই 4 সংখ্যা আছে না? চৌ মানে তো 4, তাহলে পূর্বপদে কি আছে স্যার? সংখ্যা আছে। পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। যেহেতু পূর্বপদের সংখ্যা আছে, তার মানে এটা কোন সমাস? এটা দ্বিগু সমাস। আমাদের চিনতে সমস্যা, অসুবিধা হয় নাই। পূর্বপদের সংখ্যা আছে মানে কোন সমাস স্যার? এটা দ্বিগু সমাস। কথাই বোঝা গেছে? খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন না। পূর্বপদের সংখ্যা আছে মানে এটা দ্বিগু সমাস। আবার দেখেন কি বলছি, ব্যাস বাক্য সমাহার হবে, তার মানে এটা ব্যাস বাক্য কি হবে স্যার? এখানে ব্যাস বাক্য কি হবে? কি করবেন? জাস্ট চৌ বা 4 লাগবেন। প্রথমে কি লাগবেন? প্রথমে লাগবেন চৌ, চৌ অথবা 4 যে কোনো একটা লাগবেন, বুঝে গেছেন? চৌ বা 4, তারপরে স্পেস দিবেন। স্পেস দিয়ে লাগবেন যে ওয়াটা থাকবে, রাস্তা আছে, রাস্তার, তার সঙ্গে একটা র লাগাই দিবেন, র, বুঝছেন? চৌ বা 4 লেখে রাস্তা যে ওয়ার্ডটা থাকবে, ফলা, রাস্তা, এগুলোর সঙ্গে একটা র লাগাই দেবেন, চৌ রাস্তার। আর লাস্টে লিখবেন সমাহার। সমাহার, লাস্টে কি লিখবেন স্যার? সমাহার। সমাহার লেখলে হবে স্যার। কেউ যদি বলেন স্যার মিলন লিখবেন, তাও হবে, সমস্যা নাই। এই তো ব্যাস বাক্য হয়ে গেছে। তাহলে চৌরাস্তা, চৌ বা 4 রাস্তার সমাহার বা মিলন। এবার কি লিখবেন? সমস্ত পদ লাস্টে, সমস্ত, সরি, সমাস। এটা কি সমাস স্যার? পূর্বে সংখ্যা, তার মানে কি সমাস? পূর্বে সংখ্যা, তার মানে কি সমাস? এটা দ্বিগু সমাস। এটা কি সমাস স্যার? দ্বিগু সমাস। কথাই বুঝে গেছে? তিনটা বিষয় বুঝতে পারছেন? মনে রাখবেন? তিনটা বিষয় মনে রাখতে পারবেন? বলেন তো সবাই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেন পূর্বে সংখ্যা আছে, আবার বলি, পূর্বের সংখ্যা আছে, ব্যাস বাক্য আমি সমাহার দিয়ে করেছি, সুতরাং এটা দ্বিগু সমাস। আবার দেখেন দ্বিগু সমাসে বলছে পূর্বপদ প্রায়োরিটি পায়। চৌরাস্তা, চৌরাস্তার মধ্যে কোনটা প্রায়োরিটি পাচ্ছে? চৌ না রাস্তা? চৌটা প্রায়োরিটি পাচ্ছে। চৌ, চৌ প্রায়োরিটি পাচ্ছে। স্যার চৌ কেন প্রায়োরিটি পাচ্ছে বুঝছো তো? এখানে চৌ প্রায়োরিটি পায়। স্যার চৌ কেন প্রায়োরিটি পায়? চৌ এই কারণে প্রায়োরিটি পায়, ভালো করে বুঝো। চৌ এই কারণে প্রায়োরিটি পায়, যখন আমি চৌরাস্তা বলি তখন রাস্তার থেকে 4টার বেশি প্রায়োরিটি পায়। 4টা রাস্তার মিলন ঘটছে, তার মানে 4 ওয়ার্ডটা এখানে বেশি প্রায়োরিটি।
সকল রাস্তার মতো না, এটা বিশেষ একটা রাস্তা, যে রাস্তায় যেখানে 4টা রাস্তা মিলছে, এটা বিশেষ রাস্তা। তাহলে এই যে অর্থাৎ 4 ওয়ার্ডটা এই রাস্তাকে কি করছে, বিশেষায়িত করছে। তাহলে এখানে 4 ওয়ার্ডটা বেশি প্রায়োরিটি পাচ্ছে, তার মানে এখানে 4 ওয়ার্ডটাই পূর্বপদ প্রায়োরিটি পাচ্ছে। যেমন ত্রিফলা, 3 ফলের সমাহার, 3টা ফল মিলছে, হ্যাঁ 3টা ফল মিলছে, 3টা ওয়ার্ড কি করছে, বেশি প্রায়োরিটি পাচ্ছে। এখানে ফল ম্যাটার না, কিন্তু 3টা বিষয়, 3টা ফল যে মিলছে, এই 3 ওয়ার্ডটাকে ফলকে মডিফাই করছে, অর্থাৎ 3 ওয়ার্ডটা এই ফলের গুরুত্বটাকে বাড়াই দিচ্ছে, অর্থাৎ আমি এই 3টা এখানে বেশি প্রায়োরিটি পাচ্ছে। যেহেতু পূর্বপদ প্রায়োরিটি পাচ্ছে, তার মানে এটা দ্বিগু সমাস। আর পূর্বপদ ত্রি মানে তো 3 মানে সংখ্যা, 3 একটা সংখ্যা, তার মানে এটা দ্বিগু সমাস। আশা করি সমস্যা হবে না। দ্বিগু সমাস ক্লিয়ার সবার? সমাহার বানান এটা ঠিক করে নিও, মাঝে মাঝে লাগতে হয়তো ভুল হতে পারে। ওকে ফাইন, ওকে ফাইন, এবার আসো, সবার ডান না? এবার আসো। তো এবার আসি আমরা অব্যয়ীভাব সমাসে। সবাই সমাসটা ভালো করে বুঝেন, হ্যাঁ ক্লাসগুলো করলে হয়ে যাবে। অব্যয়ীভাব সমাস, এবার দেখেন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস ভালো করে দেখেন, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস ভালো করে দেখেন, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। মনে রাখবেন অব্যয়ীভাব সমাসের যে বিষয়টা মনে রাখবেন খুব ভালো করে, খুব ভালো করে মনে রাখবেন। অব্যয়ীভাব সমাস দেখেন, আমি যতই গ্রামার রুলস টুলস পড়াই, আমি কিন্তু কোশ্চেন প্র্যাকটিস না করলে আপনি কিছুই পারবেন না। সো আগে বেসিক বিষয়টা বুঝেন, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করাবো, হয়ে যাবে। অব্যয়ীভাব সমাসের মেন কথা হচ্ছে স্যার পূর্বপদে স্যার, পূর্বপদে একটু ভালো করে বুঝেন। অব্যয়ীভাব সমাসের মেন কথা কি স্যার? অব্যয়ীভাব সমাসের মেন কথা হচ্ছে পূর্বপদে উপসর্গ থাকবে, পূর্বপদে উপসর্গ থাকবে, বোঝা গেছে? পূর্বপদে কি থাকে স্যার? উপসর্গ থাকবে। এখন অনেকে বলবেন স্যার আমি উপসর্গগুলো চিনি না, উপসর্গ থাকবে, বোঝা গেছে? পূর্বপদে উপসর্গ থাকবে, বোঝা গেছে? পূর্বপদে উপসর্গ থাকবে। আবার উপসর্গের সঙ্গে একটা লেখে রাখেন, উপসর্গ আরেকটা উপসর্গ আছে, এটা যথা দিয়েও হয়, কিন্তু যথাটা কোনো উপসর্গ কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ যথা দিয়ে আমি দেখছি মেবি যথা কোনো উপসর্গ, বাট এটা কোনো বই লেখা নাই যথা কোনো উপসর্গ কিনা। এখন লেখেন পূর্বপদে উপসর্গ থাকবে, পূর্বপদে কি স্যার? উপসর্গ থাকবে, প্লাস হচ্ছে যথা থাকবে, যথা প্লাস যথা থাকে, যথা, বোঝা গেছে? এটা লিখে রাখেন কষ্ট করে। পূর্বপদে উপসর্গ থাকবে, পূর্বপদে যথাও থাকে, পূর্বপদে উপসর্গ থাকবে, পূর্বপদে যথা থাকবে, এটাই হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। আমার কথা সবাই বুঝতে পারতেছেন? আর পরপদ প্রায়োরিটি পায়, এটা তো আমরা জানি সবাই, তাই না? অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রায়োরিটি পায়? পরপদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়, আমরা সবাই জানি না? পরপদ প্রাধান্য পায়, সবাই জানি কি না? পরপদ প্রাধান্য পায়, সবাই জানি কিনা বলেন তো? সবাই জানি? হ্যাঁ উপসর্গ থাকবে, রাইট। পূর্বপদে উপসর্গ থাকবে, পরপদ প্রায়োরিটি থাকবে, আর উপসর্গের সঙ্গে এক্সট্রা করে লিখে রাখবেন যথাও থাকবে। যথাও একটা উপসর্গেরই কাজ করে, কিন্তু এটা কোনো জায়গায় লেখা নাই, তো আমি লিখে রাখলাম আর কি। জাস্ট মনে রাখবেন উপসর্গ প্লাস যথা থাকবে আর পরপদ প্রাধান্য পাবে। স্যার আগে আসেন কিভাবে পরপদ প্রাধান্য পাচ্ছে এটা বুঝি, তাহলে হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, একটু ভালো করে দেখেন। ধরেন আমি বললাম উপবন, ধরেন পরীক্ষাটা দেওয়া আছে উপবন, পরীক্ষা কি দেওয়া আছে স্যার? উপবন দেওয়া আছে, পরীক্ষা কি দেওয়া আছে স্যার? উপবন। এখন দেখেন এটা পরীক্ষা দেওয়া আছে উপবন, কি দেওয়া আছে? উপবন। আপনাকে বললে এটা কোন, আগে 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 দেখেন এটা কোন সমাসের মধ্যে পড়ে, দেখেন উপবন। তাহলে পূর্বপদে কি আছে স্যার? পূর্বপদে আছে উপ, পূর্বপদে কি আছে স্যার? পূর্বপদে আছে উপ, পূর্বপদে কি আছে স্যার? পূর্বপদে আছে উপ, পূর্বপদে কি আছে? উপ। তাহলে উপ একটা উপসর্গ না, বলেন তো? উপ কিন্তু একটা উপসর্গ। উপ কি স্যার? উপ একটা উপসর্গ। উপসর্গ কি? তার যার নিজের কোনো মিনিং নাই, অর্থাৎ যার নিজের মিনিং প্রকাশ করার জন্য পরে আরেকটা ওয়ার্ড বসাইতে হয়, যে নিজে নিজে মিনিং প্রকাশ করতে পারে না, এটাই উপসর্গ। আমার কথা হিসাবে বুঝতে পারতেছেন? যে নিজে নিজে মিনিং প্রকাশ করতে পারে না, যার মিনিং প্রকাশের জন্য পরের ওয়ার্ডের প্রয়োজন হয়, এটাই উপসর্গ। উপর নিজের কোনো মিনিং নাই, তাই এটা উপসর্গ, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন,
এখন উপসর্গ কোথায় বসছে? বনের পূর্বে বসছে। তাহলে এই যে পূর্ণাঙ্গ ওয়ার্ডের পূর্বে উপ বসছে, উপ একটা উপসর্গ। তাহলে যেহেতু পূর্বপদে উপসর্গ আছে তার মানে এটা কি? এটা অব্যয়ীভাব সমাস। এখন পরীক্ষা আপনার কি লিখতে হবে? উপবনের কি লিখতে হবে বলেন তো? ব্যাস বাক্য লিখতে হবে। ব্যাস বাক্য কি? বনের সদৃশ। উপবনের ব্যাস বাক্য কি স্যার? বনের সদৃশ। এবার আমার কথা খুব ভালো করে বুঝে রাখেন স্যার। এই যে এখন স্যার উপবনের ব্যাস বাক্য যে বনের সদৃশ, এটা আমি কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবো শোনেন। এই যে উপ থাকলে পূর্বপদে যখন উপ থাকে তখন সদৃশ দিয়ে ব্যাস বাক্য করতে হয়। নর্মালি সদৃশ দিয়ে ব্যাস বাক্য করতে হয়। উপ থাকলে সদৃশ দিয়ে ব্যাস বাক্য করতে হয়, মনে থাকবে? এইটা আমরা যখন আমি বোর্ড কোশ্চেন সলভ করবো না, এগুলো সব আরো অনেক ডিটেলস আলোচনা বোঝাবো। এখন আপাতত জেনে রাখো যে বেসিক বিষয়গুলো, ঠিক আছে? তাহলে পূর্বপদে উপ থাকলে ব্যাস বাক্য সদৃশ দিয়ে করতে হয়, তাহলে বনের সদৃশ, এটা মনে রাখবেন। আচ্ছা, এবং এটা কোন সমাস আমরা বুঝতে পারতেছি? এটা অব্যয়ীভাব সমাস। এটা কি স্যার? অব্যয়ীভাব সমাস। এটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। আরেকটা বিষয় এখন অনেকে বলবেন স্যার এই উপজে উপসর্গ এটা কিভাবে বুঝবো? আমি আস্তে আস্তে যখন কোশ্চেন সলভ করবো কোনগুলো উপসর্গ চলে আসবে। আর কেউ যদি উপসর্গ মুখস্থ করতে চান আমি লিখে দিব, সমস্যা নাই, উপসর্গ লিখে দিব। আচ্ছা, গত ক্লাসে লিখে দিতে পারি নাই, দেখে আজকে লিখে দেওয়া যায় কিনা। হ্যাঁ, উপ থাকলে সদৃশ দিয়ে ব্যাস বাক্য করতে হয়, বুঝা গেছে? এই যে উপ থাকলে সদৃশ দিয়ে ব্যাস বাক্য করতে হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। পূর্বপদ উপসর্গ থাকবে, উপসর্গ কোনগুলো এগুলো আমি লিখে দিব শেষের দিকে, এগুলো শেষের দিকে লিখে দেওয়ার ট্রাই করবো। এইটুকু চলবে, অব্যয়ীভাব সমাসে আর দরকার নাই, মোটামুটি চলবে। বাকি কাজগুলো হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? বোর্ড কোশ্চেন সলভ করতে 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 যাব। আচ্ছা ফাইন, অব্যয়ীভাব সমাস গেল। এবার আসো আমি ধরি কর্মধারয় সমাস ধরো। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কিভাবে চিনবা স্যার? কর্মধারয় সমাস কিভাবে চিনবা? মনে আছে গত ক্লাস শিখেছিলাম, আজকে আবার লিখে দিচ্ছি। কর্মধারয় সমাসকে এইভাবে চিনবা। কর্মধারয় সমাস চিনবা কিভাবে? তো এইভাবে চিনবা। প্রথম হচ্ছে পরপদ প্রায়োরিটি পাবে, পরপদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়। পরপদ কি পায় স্যার? প্রাধান্য পায়। পরপদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়। পরপদ কি স্যার? প্রাধান্য পায়। তারপর ভালো করে বুঝো, পরপদ প্রাধান্য পাবে, অব্যয়ীভাব সমাস, পরপদ প্রাধান্য পাবে, 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হ্যাঁ তুলনা বুঝাবে। নর্মালি তুলনা বুঝায়। কি বুঝায় স্যার? তুলনা বুঝায়। কি বুঝায়? তুলনা বুঝায়। বুঝা গেছে? তুলনা অর্থে কর্মধারয় সমাস বেশি বুঝায়, তুলনা। বোঝা গেছে? চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, কাজল কালো, হ্যাঁ কাজলের ন্যায় কালো, এরকম তুলনা বোঝায়। পুরুষ সিংহ, সিংহের ন্যায় পুরুষ, বা পুরুষ সিংহের ন্যায়, এরকম যখন তুলনা বুঝাবে তখন কর্মধারয় সমাস হবে। সবাই ক্লিয়ার? তুলনা বুঝালে কর্মধারয় সমাস, পরপদ প্রাধান্য পাবে। আচ্ছা, আবার হচ্ছে দেখবা, এটা লিখে রাখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ, এই ফরমেশনটা বেশি হয়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ, এটা অন্য এটা চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই। এটা হচ্ছে এই ফরমেশনটা হয় আর কি। যাই হোক, এটা মনে রাখো আর কি। এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। এখন একটা বিষয় ভালো করে রাখবা। এখন ধরো পরীক্ষা একটা ওয়ার্ড দিল, দিয়ে বললো এটা কোন সমাস। এখন ধরো তোমাকে দিল নীল আকাশ, বললো নীল আকাশ, ভালো করে বুঝো। নীল আকাশ, নীল আকাশ, নীল আকাশ, বোঝা গেছে? নীল আকাশ। আচ্ছা, নীল আকাশের নীল আকাশ কোন সমাস? প্রথমে আসো, এইটা কোন সমাস এটা কিভাবে চিনবা? আগে দেখো, আমি এতক্ষণ যে পড়ালাম এটা কি দ্বন্দ্ব সমাস কিনা? এই দ্বন্দ্ব সমাস মানে কি স্যার? মাঝখানে হাইফেন থাকে, মাঝখানে হাইফেন নাই, এবং পূর্বপদ পরপদ দুইটাই প্রাধান্য পায়। এখন নীলাকাশে দেখো তো, নীলাকাশে কি নীলাকাশ মানে কি? নীল প্লাস আকাশ, নীল প্লাস আকাশ, নীল প্লাস কি আকাশ। এখন এখানে কি দুইটা পদই প্রায়োরিটি পাচ্ছে নাকি আকাশ প্রায়োরিটি পাচ্ছে বলো তো আমাকে? এটা কি দুইটা পদই প্রায়োরিটি পাচ্ছে? নীলও প্রায়োরিটি পাচ্ছে, আকাশও প্রায়োরিটি পাচ্ছে, নাকি শুধু আকাশ প্রায়োরিটি পাচ্ছে? শুধু আকাশ প্রায়োরিটি পাচ্ছে। আর নীল করতেছে কি? আকাশকে ডেসক্রাইব করতেছে। নীল তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে ডেসক্রাইব করা, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে ডেসক্রাইব করা। তাহলে নীল কি করতেছে? জাস্ট আকাশকে ডেসক্রাইব করতেছে। আমার কথা কি বুঝতে পারতেছো?
নীল হচ্ছে জাস্ট আকাশকে ডেসক্রাইব করতেছে। তার মানে এখানে পরপদই প্রায়োরিটি পাচ্ছে, পূর্বপদ প্রায়োরিটি পাচ্ছে না, তার মানে এটা দ্বন্দ্ব সমাস না। তা বলছি দ্বিগু সমাসে কি পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকে? তাহলে নীল আকাশের পূর্বে কি সংখ্যাবাচক শব্দ আছে? না, এটা দ্বিগু সমাসও না। অব্যয়ভাব কি? অব্যয়ভাব হচ্ছে পূর্বে উপসর্গ থাকবে। তো নীল আকাশের পূর্বে কি উপসর্গ আছে? উপসর্গ নাই, তার মানে এটা অব্যয়ভাব না। বুঝো কিন্তু কিভাবে চিনবা। তারপর ধরো এটা বহুব্রী সমাস কি? বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই প্রাধান্য পায় না, অন্য একটা অর্থ দেয়। বহুব্রী সমাস কি? পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই প্রাধান্য পায় না, অন্য একটা অর্থ দেয়। তাহলে নীল আকাশ, এখানে কি আমি নীল আকাশকে অন্য কোনো অর্থ বুঝাচ্ছি? নীল আকাশ দ্বারা কি নীল আকাশকে বুঝাচ্ছি নাকি অন্য একটা অর্থ বুঝাচ্ছি? নীল আকাশ দ্বারা আমি নীল আকাশকে বুঝাচ্ছি, অন্য কোনো অর্থকে বুঝাচ্ছি না, অন্য কোনো কিছুকে ইন্ডিকেট করতেছি না। তার মানে এটা বহুব্রী সমাসও না। মানে কিভাবে দেখো আইডেন্টিফাই করা যায়? তাহলে বাকি রইল কি? হয়তো এটা কর্মধারায় অথবা এটা তৎপুরুষ। তৎপুরুষে কি হয়? বিভক্তি লোপ পায়, মানে পূর্বপদে বিভক্তি লোপ পায়। দেখো নীল আকাশ, এখানে কি নীল আকাশ কি এই পূর্বপদে বিভক্তি লোপ পাওয়া হয়েছে? মানে নীল আকাশকে কাজ করবা, যে নীল আকাশ থাকবে না এটাকে বিভক্তি দিয়ে বানাও। নীল আকাশকে কি বিভক্তি দিয়ে ব্যাসবাক্য করা যায় কিনা? নীলে আকাশ, নীল দ্বারা আকাশ, এরকম মিলে কিনা? বিভক্তি দ্বারা এটার ব্যাসবাক্য করা যায় না, মিনিংফুল হয় না। কিন্তু এটাকে এখানে যে দিয়ে ব্যাসবাক্য করা যায়, যে দিয়ে ব্যাসবাক্য করা যায়। আচ্ছা এই একটা আরেকটা পয়েন্ট লিখে রাখো, আরেকটা পয়েন্ট লিখে রাখো যে কর্মধারয় সমাসে সাধারণত যে দিয়ে ব্যাসবাক্য হয়, যে দিয়ে ব্যাসবাক্য হয়। তবে উপমান উপমিত এগুলোর মধ্যে আবার আলাদা কাহিনী আছে, ওগুলো আমি শেখাচ্ছি। যে দিয়ে ব্যাসবাক্য হয়, যে দিয়ে ব্যাসবাক্য হয়। আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? অব্যয়ভাবের ইংলিশ কি? অব্যয়ভাবের ইংলিশ অনেকগুলো হতে পারে। প্রেফিক্স হতে পারে, কনজাংশন হতে পারে, প্রেফিক্স হতে পারে, কনজাংশন হতে পারে। মানে ইংরেজির যে ওয়ার্ডগুলোর নিজস্ব মিনিং নেই ওগুলো অব্যয়ভাব। অব্যয়ভাব মানে কি? যার নিজের মিনিং নাই। তার মানে ইংরেজির যে টার্মগুলোর মিনিং নাই, যেমন প্রেফিক্সের কোনো নিজস্ব মিনিং নাই, কনজাংশনের নিজের কোনো মিনিং নেই, মানে সে নিজে নিজে কোনো এক্সাক্ট অর্থ প্রকাশ করতে পারে না, এগুলো হচ্ছে অব্যয়ভাব। কথা ক্লিয়ার? আচ্ছা, বাই দ্য ওয়ে। আচ্ছা নীলাকাশ, তাহলে আমি দেখলাম আমরা জাস্টিফাই করলাম। দেখো জাস্টিফাই করলাম, এটা কি? এটা বাকি পাঁচটার কোনটাই পড়ে না, কিন্তু এইটা এখানে দেখো এটা আকাশ প্রায়োরিটি পাচ্ছে। আবার দেখো পূর্বপদ আকাশ সংখ্যা ডেসক্রাইব করতেছে, তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে। এবং এটা যে দ্বারা ব্যাসবাক্য করা যায়, রাইট? নীল যে আকাশ, যে দ্বারা নীল যে আকাশ, যে দ্বারা ব্যাসবাক্য করা যাচ্ছে। এবং পরবর্তী যে আকাশ আছে, নাউনটা আছে, এটা প্রায়োরিটি পাচ্ছে, পরবর্তী পদ প্রায়োরিটি পাচ্ছে। তার মানে এটা কর্মধারয় সমাস। আমার কি আর বোঝানো লাগবে? এই জায়গাটা ক্লিয়ার? আমার 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 পড়াটা কি সবার ক্লিয়ার? আমি কি নেক্সটে যাব? আমার পড়াটা কি ক্লিয়ার? আমি নেক্সট যাব। দেখেন ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন পরীক্ষার হলে বুঝেন স্যার, পরীক্ষার হলে শুধু কর্মধারয় সমাস আসবে না, কর্মধারয় সমাসের প্রকারভেদ থেকে কোশ্চেন আসবে। কর্মধারয় সমাসের প্রকারভেদ থেকে কোশ্চেন আসবে, বুঝতে পারছেন? কর্মধারয় সমাসের প্রকারভেদ থেকেও কোশ্চেন আসবে। আচ্ছা লিখতে পারেন প্রকারভেদ। এবার লেখেন প্রকারভেদ, মানে কর্মধারয় সমাসের প্রকারভেদ। বোঝা গেছে? প্রকারভেদ। তো নর্মালি কর্মধারয় সমাসকে 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কি কি বলেন তো? সবাই জানেন অনেকে, তাই না? উপমান, উপমান, তারপর হচ্ছে উপমিত, উপমান উপমিত, রূপক, রূপক, আর এটা হচ্ছে মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারায়। বুঝা গেছেন? এই কর্মধারা সমাস 4 প্রকার, বুঝেন? এখন অনেকে বলেন স্যার পরীক্ষার হলে যদি আসে ধরেন কাজল কালো, এটা কোন সমাস? আমি কি কর্মধারায় লাগবো নাকি উপমান কর্মধারায় লাগবো? বুঝেন কিন্তু কাজল কালো কোন সমাস? আমি কি শুধু কর্মধারায় লিখলে হবে নাকি উপমান কর্মধারায় লিখলে হবে? এখন দেখেন আমাকে যদি বলবেন, আমি বলবো যে আপনি উপমান কর্মধারায় লিখবেন। শুধু কর্মধারায় লিখলে অনেক স্যাররা মার্ক দিতেও পারে, নাও দিতে পারে, অনেকে 50% মার্ক দিতে পারে। আমার কথা বুঝেন? শুধু কর্মধারায় লিখলে অনেকে মার্ক দিতেও পারে, নাও দিতে পারে, আবার 50% মার্ক দিতে পারে।
এই রিস্কটা এড়ানোর জন্য আপনি যেটা উপমান এটা উপমান কর্মধারয় লিখে দিবেন, যেটা রূপক এটা রূপক কর্মধারয় লিখবেন। আর এই চারটার মধ্যে যদি কোনোটা না পারে তখন সেটা শুধু কর্মধারয়। এই যে এর আগে যে আমি এক্সাম্পল দিয়েছিলাম না নীলাকাশ, এই নীলাকাশ কিন্তু চারটার মধ্যে একটা পড়ে না, কিন্তু সেটা কর্মধারয়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাই এটা শুধু কর্মধারয়। এই চারটার মধ্যে একটা পড়ে তার মানে শুধু কর্মধারয় লিখবেন। আর চারটার মধ্যে যদি যে কোনো একটা পড়ে যায় তার মানে ওই ওই নাম দিয়ে কর্মধারয় লিখবেন। আমার কথাই বোঝা গেছেন? ওই নামটা দিয়ে কর্মধারয় লিখবেন। হ্যাঁ, ওইটাই সাধারণ কর্মধারয় বাবা, ওইটাই সাধারণ কর্মধারয়। মানে যখন এই চারটার মধ্যে একটাও পড়ে নাই তখন এটা সাধারণ কর্মধারয়। মানে এখন সাধারণ ওয়ার্ডটা খাতার মধ্যে লেখা লাগবে না, জাস্ট কর্মধারয় লিখবেন। এইটা চারটার মধ্যে একটাও পড়ে না তার মানে এটা শুধু কর্মধারয়, এখানে সাধারণ লেখা লাগবে না, মানে এটা ওই চারটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না। সবাই ক্লিয়ার? তাহলে এই চার প্রকার কর্মধারয়টা কিভাবে চিনবেন আজকে একটু ভালো করে দেখেন, খুব চমৎকারভাবে শিখবেন। তাহলে দেখেন এই যে উপমান, এই যে দেখেন উপমান মানে কি, এগুলো হচ্ছে আমরা উপমা থেকে আসছে ওয়ার্ডগুলো, উপমা, এই ওয়ার্ডগুলো হচ্ছে উপমা। আচ্ছা, ইংরেজিতে পড়ছেন কিনা আপনারা? সিমিলি মেটাফর পড়ছেন? সিমিলি মেটাফর পড়ছেন না? ওই সিমিলির বাংলা মানেই হচ্ছে উপমা। ওই সিমিলির বাংলা, সিমিলি মেটাফরের বাংলাটাই হচ্ছে উপমা। কথা বোঝা গেছে? সিমিলি মেটাফরের বাংলার মানে হচ্ছে উপমা। আচ্ছা, এখন উপমান কর্মধারয় সমাস। অনেকে বলেন স্যার ন্যায় দিয়ে ন্যায় মাঝখানে থাকে, ন্যায় পরে থাকে, মানে ন্যায় দিয়ে ব্যাসবাক্য নিয়ে যুদ্ধ লাগে। বাবা, ন্যায় দিয়ে ব্যাসবাক্য নিয়ে যুদ্ধের কোনো কাহিনী নাই। পরীক্ষায় তো আমাদের ব্যাসবাক্য দেওয়া থাকবে না, পরীক্ষা আমাকে সমস্ত পদ দেওয়া থাকবে। এখন তুমি সমস্ত পদ দেখে কিভাবে চিনবে? আগে তো তোমাকে চিনতে হবে এটা কোন সমাস, তারপর না ব্যাসবাক্যে যাবা। আমার কথাই বোঝো নাই? ব্যাসবাক্য তো পরের হিসাব, আগে তো তোমাকে সমস্ত পদ চিনতে হবে এটা কোন সমাস। চেনার পরে এই কারণে দেখো আমি গত ক্লাসে তোমাকে কি করেছি, তোমাকে আগে আমি শিখাইছি তুমি কিভাবে চিনবা এটা কোন সমাস, আগে চেনাটা শিখাইছি। চেনার পরে তারপরে তুমি ব্যাসবাক্য নিয়ে কাহিনী করবা, কিভাবে ব্যাসবাক্য হবে। চিনলে তো সহজে তুমি ব্যাসবাক্য করতে পারবা। তো উপমান আগে কিভাবে উপমান চিনবা দেখবা। এই উপমান চিনার ওইটা কি, আগে আসো উপমান চিনার ওইটা বলতেছি আমি। উপমান কিভাবে তুমি উপমান কর্মধারা চিনবা। উপমান কর্মধারা আমি একটু একটু অনেকগুলো টেকনিক শেখাবো, যেই টেকনিকটা তোমার প্রয়োজন ভালো লাগে তুমি এটাই মনে রাখো। দেখো, উপমান কর্মধারায় হচ্ছে প্রথম টেকনিক হচ্ছে, এটা তো আমরা সবগুলোই বুঝতেছি, কর্মধারায় মানে তুলনা বোঝাবে, কর্মধারায় মানে তুলনা বোঝাবে। এই চারটাই তুলনা, নর্মালি তুলনা বোঝায়, তুলনা বোঝাবে, এটা বুঝতে পারতেছি। এখন প্রথমে মনে রাখবা যে প্রথম পদের সঙ্গে এইভাবে মনে রাখতে পারো, প্রথম পদের সাথে দ্বিতীয় পদের মিল থাকে। প্রথম পদের সাথে পর পদের, প্রথম পদের সাথে, প্রথম বলতে পূর্বপদের সাথে লেখো, পূর্বপদের সাথে পরপদের মিল থাকে, এটা লেখো। পূর্বপদ লেখো, পূর্বপদের সাথে, হ্যাঁ পূর্বপদের সাথে পরপদের, পূর্বপদের সাথে পরপদের মিল থাকে। আগে টেকনিকটা শেখাও, মিল থাকে, এভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবা। অথবা আরেকভাবে করা যায়, এভাবে করা যায় যে দ্বিতীয় পদ হবে, দ্বিতীয় পদ, হ্যাঁ পরপদ হবে প্রথম পদের সাধারণ গুণ, পরপদ হবে প্রথম পদের সাধারণ গুণ, প্রথম পদের সাধারণ গুণ, পরপদ হবে প্রথম পদের সাধারণ গুণ। বোঝা গেছে? অথবা এইভাবে মনে রাখতে পারো, প্রথম পদ, প্রথম পদ মাথায়, প্রথম পদের যে ছবিটা, পিকচারটা, প্রথম পদের পিকচারটা মাথায় নিলেই পরপদ ভেসে আসে। দেখে রাখো, প্রথম পদের পিকচার মাথায় আনলেই, প্রথম পদের পিকচার বিভিন্নভাবে মনে রাখা যায়। প্রথম পদের পিকচার মাথায় আনলেই পরপদ ভেসে আসে, মাথায় আনলি। বাবা এগুলো কিন্তু বইয়ে দেওয়া থাকবে, এগুলো আমরা টেকনিক তোমাদেরকে বানাইছি তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, মাথায় আনলেই পরপদ ভেসে আসে, মানে আমাদের সেন্সে ভেসে আসে, বুঝছো? সেন্সে ভেসে আসে, আমার কথাই বোঝা গেছে? সেন্সে ভেসে আসে কত। হ্যাঁ, তোমার যেটা মনে রাখো, তুমি যেটা প্রয়োজনে সেটাই লেখো, যে ওটাই মনে রাখো। হ্যাঁ, অনেকে সত্য মিথ্যা কত কিছু, মিথ্যা প্লাস সত্য। আচ্ছা, সত্য মিথ্যা এভাবে বুঝবা। সত্য কাজল কালো, কাজল সত্য, কালো সত্য, এটা কেমন না? কাজল সত্য কালো সত্য, এগুলো হইলো? আমি জানি না কি শিখাইছে। আচ্ছা, আমি একটু আমার টেকনিকগুলো দেখো, তাহলে আর সহজ হবে আমার কাছে মনে হয় আর কি। আমি বলছি কি উপমান মানে কি স্যার, পূর্বপদের সাথে পরপদের মিল থাকবে,
দেখো ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, কাজল কালো। হ্যাঁ, কাজল কালো, কাজল কালো, ঠিক আছে। আচ্ছা এখানে না লিখে আমি নতুন একটা ইয়াতে লিখি। হ্যাঁ, ধরো আমি লিখলাম কাজল কালো, কাজল কালো। এখন দেখো এখানে দুইটা পদ আছে, দেখো আমি প্রত্যেকটা কত সহজ করে বুঝাচ্ছি। এখানে দুইটা আছে, একটা হচ্ছে কাজল, একটা হচ্ছে কাজল, আর একটা কি স্যার কালো। তাহলে কাজল হচ্ছে প্রথম পদ, কালো হচ্ছে পরপদ। দেখো তো কাজলের সঙ্গে কালোর মিল আছে কিনা বলো তো, কাজলের সঙ্গে কালোর মিল আছে কিনা আমাকে বলো তো, কাজলের সঙ্গে কালোর মিল আছে কিনা? মিল আছে, মিল আছে। তাহলে প্রথম পদের সঙ্গে যদি পরপদের মিল থাকে এটাই আমাদের কর্মধার হয়। এক, তারপর আমি কি বলছিলাম, দ্বিতীয় পদ হবে প্রথম পদের সাধারণ গুণ, দ্বিতীয় পদ হবে প্রথম পদের সাধারণ গুণ। আচ্ছা কাজলের সাধারণ গুণ কি? সেটা কালো না? কাজলের সাধারণ গুণ কি? এটা হচ্ছে কালো। 3 নম্বর যে বৈশিষ্ট্য দিয়েছিলাম যে প্রথম পদ চিন্তা করার সঙ্গে সঙ্গে মাথায় আনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পদ মাথায় ভেসে আসে। যখন তোমার প্রথম পদ ওয়ার্ডটা তুমি চিন্তা করবা তোমার মাথায় দ্বিতীয় পদটা ভেসে আসবে। তুমি যদি কাজল চিন্তা করো তোমার মাথায় কি চিন্তা আসে? কালো রংটা আসে না বলো তো? কালো রংটা আসে না? কালো রংটা, কালো বিষয়টা তোমার মাথার মধ্যে ভেসে আসে না? আমার কথা কি বুঝতে পারছো সবাই? এখন তুমি যেভাবে মনে রাখতে পারো। আমার কথা বোঝা গেছে? আবার বলি, প্রথম পদের সাথে পরপদের মিল আছে, আছে, ফাইন। তারপর বলছি দ্বিতীয় পদ হবে প্রথম পদের সাধারণ গুণ। তাহলে কাজলের সাধারণ গুণ কি? কালো না? কাজলের সাধারণ গুণ কি? এটা কালো, এটা তো সবাই জানি। আবার যখন তুমি প্রথম পদ মাথায় আনতেছো, কাজল যখন কাজল ওয়ার্ডটা যখন তুমি মাথায় ঢোকাও তোমার মাথায় কি ভেসে আসে? কালো কালারটা ভেসে আসে না? কালো কালারটা ভেসে আসে না বলো তো? তাই এটা কি? এগুলো হচ্ছে উপমান। আবার আবার আমি আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো আমি বললাম তুষার শুভ্র, এগুলো একদম সহজ। তুষার শুভ্র, তুষার শুভ্র। এই তুষার তো আমরা জানি তাই না? তুষার তো আমরা সবাই চিনি, তুষার সবাই দেখছি তাই না? আর এই শুভ্র মানে কি? সাদা। এই শুভ্র, শুভ্র মানে কি? সাদা। এই শুভ্র মানে হচ্ছে সাদা। তুষার শুভ্র, শুভ্র মানে সাদা। এখন দেখো তো এই তাহলে প্রথম পদের সঙ্গে পরপদের মিল আছে কিনা? তুষার সাদা, মিল আছে কিনা? তুষারের কালার সাদা, মিল আছে? আছে। আবার দেখো যে দ্বিতীয় পদ হচ্ছে প্রথম পদের সাধারণ গুণ। এই এই দেখো তুষারের সাধারণ গুণ কি বলো তো? তুষারের সাধারণ গুণ হচ্ছে সে সাদা। তুষারের সাধারণ গুণ কি? সেটা সাদা। আবার বলছি যখন প্রথম পদ তুমি মাথায় আনো, তুষার কথাটা মাথায় আনলে, তুষার ওয়ার্ডটা মাথায় আনলে তোমার মধ্যে শুধু সাদা কালারটা পথের মধ্যে ভেসে আসে না? সেন্সের মধ্যে, তোমাদের সেন্সের মধ্যে সাদা রংটা ভেসে আসে না? আচ্ছা সবাই বুঝতে পারছো? আচ্ছা বুঝতে পারছো। এগুলার ব্যাস বাক্য কি হবে স্যার? এগুলার ব্যাস বাক্য তুমি ন্যায় দিয়ে ব্যাস বাক্য করবা স্যার, ন্যায় দিয়ে। ব্যাস বাক্য কি দিয়ে করবা স্যার? ব্যাস বাক্য ন্যায় দিয়ে ব্যাস বাক্য করতে হয়। এখানে একটা পয়েন্ট লিখে রাখো, ন্যায় দিয়ে ব্যাস বাক্য করতে হয়। ন্যায় অথবা মতো দিয়ে, মতো, ন্যায় অথবা মতো। হ্যাঁ, ন্যায় অথবা মতো দিয়ে ব্যাস বাক্য করতে হয়। ন্যায় অথবা মতো দিয়ে ব্যাস বাক্য করতে হয়। ন্যায় অথবা মতো দিয়ে কি স্যার? ব্যাস বাক্য করতে হয়। সবাই বুঝতে পারছো? ন্যায় অথবা মতো দিয়ে কি করতে হয় স্যার? ব্যাস বাক্য করতে হয়। ন্যায় অথবা মতো দিয়ে ব্যাস বাক্য করতে হয়। তাহলে দেখো আমরা একটু করি যে আমি যদি বলি কাজল কালো, তার মানে কি? কাজলের মতো কালো না? কাজল কালো মানে কি? কাজলের ন্যায় কালো। এটার ব্যাস বাক্য কি? এটা তো সবাই পারো তাই না? কাজলের, এখন ন্যায় কোথায় বসাবা তুমি কিন্তু এটা আলাদা করে শেখার দরকার নাই। তুমি বুঝতে পারতেছো কাজল মানে কি, কাজল কালো মানে কি? যে আমি একটা বস্তুরকে বোঝানোর জন্য, কম্পেয়ার করার জন্য কাজল কালো বলতেছি। তোমার চোখগুলা কাজল কালো, তোমার চুলগুলা কাজল কালো, তার মানে তার চুলের সঙ্গে কাজল কালোকে আমি কি করতেছি? কম্পেয়ার করতেছি। তার মানে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায়। এটাকে আলাদা করে শেখার দরকার আছে? ন্যায় মাঝখানে আছে, শেষে আছে। তাহলে কাজল কালো দ্বারা একটা বস্তুকে আমি, ধরো চুল, এই ব্যক্তির চুলের সঙ্গে আমি এই চুলের ডিপনেস বোঝানোর জন্য আমি কাজল কালো বলতেছি। একটা ব্যক্তির চুলের ডিপনেস কেমন, গাঢ়ত্ব কতটুকু, এটা বোঝানোর জন্য আমি কাজল কালো বলতেছি। তার মানে কি? অবশ্যই কাজলের ন্যায় কালো। তোমার চুলগুলো কাজলের ন্যায় কালো, মিলতেছে না? তোমার চুলগুলো কাজলের ন্যায় কালো। এটাই তো। এটাকে আলাদা করে ন্যায় পরে মাঝখানে তো শেখা দরকার না, অটোমেটিক কমন সেন্স চলে আসবে। ঠিক এরকম যে সাদার ডিপনেস বোঝানোর জন্য, সাদার ডিপনেস, হোয়াইটের ডিপনেস বোঝানোর জন্য আমি তুষার শুভ্র বলতেছি, রাইট? সে এত সাদা, তার চেহারা এত সাদা, একদম তুষার শুভ্রের মতো। তুষার শুভ্র মানে কি? তুষারের মতো শুভ্র বা তুষারের ন্যায় শুভ্র। তো এটার ব্যাস বাক্য কি হবে স্যার? তুষারের মতো দিলেও হবে, ন্যায় দিলেও হবে। তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র বা তুষারের মতো শুভ্র। কথা কি বুঝতে পারছো?
ফাইন, এটা আলাদা করে এভাবে শেখার দরকার নেই। সবাই বুঝতে পারছো? আমি নেক্সটে যাব। আচ্ছা, বাই দ্য ওয়ে এবার আসো, নেক্সটে কি আছে? আচ্ছা, আমাদের উপমান শেষ, এবার আছে কি স্যার? উপমিত। এবার আছে কি স্যার? উপমিত। বলেন তো স্যার, একটু ভালো করে বুঝেন। উপমিত, এবার আছে কি স্যার? উপমিত। উপমিত কি স্যার? উপমানের উল্টাটা। উপমান কি বলছে? প্রথম পদ পরপদের মিল থাকবে। আর উপমিত কি হবে? প্রথম পদের সঙ্গে পরপদের মিল থাকবে না। এক কথায় লেখা উপমানের উল্টাটা। উপমানের উপমানের উল্টোটা, এটা মনে রাখলে হয়, আর কিছু লাগে না। উপমানের উল্টোটা তার মানে কি স্যার? প্রথম পদের সঙ্গে পরপদের মিল থাকবে না। প্রথম পদের সঙ্গে পরপদের মিল থাকবে না। প্রথম পদের সাথে পরপদের মিল থাকবে না। পরপদের মিল থাকবে না। মিল থাকবে না অর্থাৎ পরপদ প্রথম পদের সাধারণ গুণ নয়। উপমানের উল্টাটা বুঝলি হয়। উপমানের উল্টাটা, আর কিছু লাগবে না। উপমানের উল্টাটা পরপদ। আচ্ছা, আমি এক্সাম্পল দিই তাহলে হবে। পদে পদের সাথে পরপদ মিলতে পারে। যখন পরীক্ষা ধরো আসলো পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ, বুঝতে পারছো? পুরুষ সিংহ। আচ্ছা, এখন ধরো পুরুষ সিংহর ব্যাস বাক্য কি? আচ্ছা, পুরুষ সিংহ, আসো, পুরুষ সিংহ কোন সমাস? এটা কি উপমান, উপমিত? কথা বোঝা গেছে? যখন পুরুষ সিংহ দিয়ে দিবে, বলবে এটা কোন সমাস, তুমি কেমনে বুঝবা? এখন দেখো, পুরুষ সিংহর এখানে পূর্বপদ হচ্ছে পুরুষ আর পরপদ হচ্ছে সিংহ। এখন দেখো তো, পুরুষের সঙ্গে সিংহের কোনো মিল আছে? বলো তো, লজিকে চিন্তা করো। পুরুষ আর সিংহ কি এক? পুরুষ আর সিংহ কি এক জিনিস? পুরুষের সঙ্গে সিংহের কোনো মিল আছে? কোনো মিলই নেই। তার মানে এটা উপমান হবেই না, তার মানে এটা উপমিত। কথা বোঝা গেছে? এখন আমি কি করবো? এটা বেচবো কি পুরুষের ন্যায় সিংহ দেখবো? পুরুষ সিংহ কখন বলি? যে পুরুষের অ্যাবিলিটি সিংহের মতো বোঝানোর জন্য। পুরুষের অ্যাবিলিটি কিসের মতো? সিংহের মতো। তো এটা তো যদি দেখি পুরুষের ন্যায় সিংহ, মানে সিংহটা হচ্ছে পুরুষের মতো, এটা তো হবে না। ব্যাসবাক্য নর্মালি বলতেছি তো, ন্যায় এখানে সবার লাস্টেই যায়। অথবা সিংহের ন্যায় পুরুষ, এটা দুইভাবে করা যায়। দেখো, আমি এটার ব্যাসবাক্য এভাবে করতে পারি। পুরুষের পুরুষের না না, এটা ব্যাসবাক্য সিংহ লিখতে হবে। সিংহের ন্যায় পুরুষ, এটা কি করতে হবে স্যার? একে সিংহ আগে লিখতে হবে, কারণ সিংহের মতো পুরুষ, অর্থাৎ সিংহের মতো পুরুষ, পুরুষের মতো সিংহ না, তাহলে সিংহের ন্যায় পুরুষ, এটা লেখলে হবে। অথবা কেউ যদি বলো স্যার আমি এভাবে লিখবো পুরুষ সিংহের ন্যায়, তাও হবে, একই কথা, মিনিং ঠিক থাকলে হবে পুরুষ সিংহের ন্যায়। এখন অনেকে বলবে স্যার মাঝখানে শেষে, দেখো তো, ন্যায় কিন্তু একবার মাঝখানেও বসছে, একবার শেষেও বসছে। তো এর জন্য কি মাঝখানে শেষে বললে উপমান উপমিত চেঞ্জ হয়ে যাবে? সেটা তা না। সিংহ ন্যায় পুরুষ অথবা পুরুষ সিংহের ন্যায় একই কথা। অর্থাৎ আমি পুরুষটাকে সিংহের সঙ্গে কম্পেয়ার করতেছি কিনা, এটাই মেইন ফ্যাক্ট। বুঝা গেছে? আমি পুরুষটাকে সিংহের সঙ্গে কম্পেয়ার করতেছি কিনা। কথা কি বোঝা গেছে? এখানে আরেকটা বিষয় আছে, দেখো, উপমানে কি হয়? উপমানে কি হয়? এইটার সঙ্গে অন্য কিছু একটার তুলনা করা হয় তুষার শুভ্র দিয়ে, অন্য কিছুকে বোঝানোর জন্য, অন্য কিছুকে বোঝানোর জন্য, অন্য কিছুকে বোঝানোর জন্য। কথাই বোঝা গেছে? অর্থাৎ ধরো এই যে কলমটা, এই কলমটার কালার বোঝানোর জন্য বলতেছে এই কলমটার কালার একদম কাজল কালোর মতো কালো। এই কলমটার কালার মানে কাজল কালো ওয়াটার দিয়ে আমি কলমের ডিপনেস বোঝাচ্ছি। আর উপমিতিতে কি হয় দেখো, অনেকে এই বিষয়গুলো বুঝে না। উপমিতিতে কি হয়? যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের একটার সঙ্গে আরেকটার তুলনা বোঝায়। এই একটার সঙ্গে আরেকটা তুলনা বোঝানোর জন্য, এইটার অন্য কিছুর সঙ্গে তুলনা করে বোঝানোর জন্য না, অন্য কিছুকে তুলনা করে বোঝানোর জন্য, এটার সঙ্গে এটা তুলনা করার জন্যই। আর উপমানে কি হয়? এইটা দ্বারা তুলনা করা হয় আরেকটা কিছুকে বোঝানোর জন্য, আরেকটা কিছুর ডিপনেস বোঝানোর জন্য। আমার কথাই বুঝতে পারতেছো? উপমান উপমিত আর সমস্যা হবে? ভালো আছি বাবা। ফাইন, সবাই বুঝতে পারছো রাইট? সবাই বুঝতে পারছো মনে হয়, আমার কাছে মনে হয়। উপমান উপমিত, এবার আসো রূপক। সরি,
এবার আসো রূপক। রূপক কর্মধারয়, তাই না? এবার আসো রূপক কর্মধারয়। এবার আসো রূপক কর্মধারয়, ভালো করে দেখো। রূপক কর্মধারয়। আচ্ছা, রূপক কর্মধারয় মানে কি স্যার? রূপক মানে রূপ ওয়ার্ডটার দ্বারা আমরা কি বুঝি? রূপ ওয়ার্ডটার দ্বারা, রূপ ওয়ার্ডটার দ্বারা আমরা কি করি? কল্পনা করি, কাল্পনিক তুলনা করি। এই রূপক ওয়ার্ডটা মানে কি? কোনো কিছু রূপ, রূপ, রূপ। আচ্ছা, রূপ দ্বারা আমরা কি বুঝি? রূপ ওয়ার্ডটা দ্বারা কি বুঝি? রূপ। এই রূপ ওয়ার্ডটা দ্বারা আমরা তুলনাই বুঝাই, কিন্তু উপমান উপমিতের মধ্যে যে তুলনা ওই তুলনা, এই তুলনাটা হচ্ছে কাল্পনিক তুলনা। এই তুলনা হচ্ছে কাল্পনিক তুলনা, এটা মনে রাখলে হবে। এই তুলনা হচ্ছে আমাদের কাল্পনিক তুলনা। কাল্পনিক মানে কি? যেই তুলনাটা মূলত যার সঙ্গে করা হবে সেটা জাস্ট কল্পনায় থাকে। মনে রাখবা, রূপক মানে হচ্ছে কাল্পনিক তুলনা। কাল্পনিক, কাল্পনিক তুলনা, অর্থাৎ কাল্পনিক তুলনায় মনে রাখলে হবে কাল্পনিক তুলনা, অর্থাৎ তুলনীয় বস্তুটি কল্পনায় থাকে। তুলনীয় বিষয়টি, তুলনীয় বিষয়টি কল্পনায় থাকে। এটা বুঝ, হয়তো কঠিন কিছু না। তুলনীয় বিষয়টি কি থাকে? কল্পনায় থাকে, কল্পনায় থাকে। এটা বাস্তবে দেখা যায় না, কল্পনায় থাকে। বোঝা গেছে? এখন আমি একটু এভাবে যদি সহজ করে বলি স্যার, সহজ করে এভাবে বলা যায়, পূর্বপদ দেখা যায় না। পূর্বপদ দেখা যায় না, পূর্বপদ দেখা যায় না। বোঝা গেছে? পূর্বপদ দেখা যায় না। পূর্বপদ কি দেখা যায় না মানে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আর কি। পূর্বপদ দেখা যায় না, পূর্বপদটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে না, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেকটা এরকম। পূর্বপদ দেখা যাবে না, এটাই হচ্ছে আমাদের রূপক কর্মধারায়। বোঝা গেছে? রূপক কর্মধারায় কিন্তু তুলনা, কিন্তু যে তুলনাটা করব সেটা হচ্ছে কাল্পনিক তুলনা। কাল্পনিক তুলনা মানে কি? যেটা কল্পনায় থাকে, যেটা বাস্তবে দেখা যায় না। আমার কথা কি বোঝা গেছে? যেটা কল্পনা মানে পূর্বপদ দেখা যায় না, সহজ কথা, পূর্বপদ দেখা যাবে না। একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলি এখন মন মাঝি, মন মাঝি। আচ্ছা, এবার দেখো, এখানে পূর্বপদ হচ্ছে আমাদের মন। এখন এই মনটা কি দেখা যায়? মনকে দেখা যায় না, মনকে দেখা যায় না, দেখা যায় না। তার মানে এটা কোন কর্মধারা? এটা রূপক কর্মধারায়। কথা বোঝা গেছে? তার মানে এটার ব্যাসবাক্য কি হবে স্যার? এটার ব্যাসবাক্য হচ্ছে রূপ দিয়ে করতে হয়। তাইলে মন মাঝির ব্যাসবাক্য আমি কি দিয়ে করব? রূপ দিয়ে করব, রূপ। তাহলে মন রূপ মাঝি, মন রূপ মাঝি। এটা সমস্ত পদ কি হবে স্যার? এটা সমস্ত পদ হবে কি স্যার? স্যার এটা এটা কোন সমাস? এটা হচ্ছে আমাদের রূপক কর্মধারা, রাইট? রূপক কর্মধারায়। এই দেখো, মন মাঝির মন দেখা যায় না। ঠিক আমি যদি বলি স্যার জীবন প্রদীপ, জীবন প্রদীপ, রাইট? জীবন প্রদীপ। এখন দেখো তো, জীবন কি দেখা যায়? জীবন প্রদীপ, জীবন কি দেখা যায়? জীবন প্রদীপ, জীবনটা দেখা যায় না। দেখো, অর্থাৎ জীবনকে প্রদীপের সঙ্গে তুলনা করে। জীবন হচ্ছে প্রদীপের মতো, বোঝা গেছে? মন হচ্ছে মাঝির মতো। এখন এখানে কিন্তু আবার মতো দিয়ে বা ন্যায় দিয়ে কি করা যাবে না, উপমান উপমিত করা যাবে না। কেন? কারণ উপমান উপমিতিতে যে কম্পেয়ারটা করা হয় ওইটা কি কাল্পনিক, ওটা বাস্তবিক, ওটা বাস্তবিক। আবার যেই পূর্বপদ আছে এই পূর্বপদ দেখা যায়, কিন্তু আমাদের রূপক কর্মধারে যে তুলনা করা হয় এই তুলনার পূর্বপদ দেখা যায় না। দেখা যেহেতু যায় না, এটা কাল্পনিক, তাই মাঝখানে রূপ দিয়ে করতে হয়। এখানে জীবন প্রদীপের ব্যাসবাক্য কি হবে? জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ। তাহলে মনে রাখবা, কর্মধারা সমাস মানেই হচ্ছে জাস্ট তুলনা। সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? জাস্ট মনে রাখবা, পূর্বপদ দেখা যায় না, পূর্বপদ দেখা যায় না, ঠিক আছে? বাকি রইল কি স্যার? আমাদের মধ্যপদলোপী কর্মধারয়। এখন মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, রাইট? আচ্ছা, এখন মধ্যপদলোপী কর্মধারায় কিভাবে চিনবা? একটা কথা ভালো করে শুনবেন। মধ্যপদলোপী কর্মধারায়টা সমস্ত পদ দেখে চিনাটা মাচ মোর ডিফিকাল্ট। আমার কথা আবার বুঝেন।
সমস্ত পদ দেখে কোনো টেকনিক নাই যে টেকনিক দিয়ে আপনি সহজে মধ্যপদলোপী কর্মধারয় চিনতে পারবেন। কারণ মধ্যপদলোপী কথাটার মানে কি? মাঝখানের পদ আউট। মধ্যলোপী ওয়াটার মানে কি? মাঝখানের পদ আউট। মাঝখানের পদ কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। মানে সমস্ত ব্যাস বাক্যের মাঝখানের পদ, ব্যাস বাক্যের মাঝখানের পদ আউট। কথা কি বোঝা গেছে? ব্যাস বাক্যের মাঝখানের পদ আউট হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন ঘরে আশ্রিত জামাই। ঘরে ছেলেদের যারা যারা থাকবে আর কি তাদের কথা বলতেছি। ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই, এটার ব্যাস বাক্য কি বলতো? সরি, এটা সমস্ত পদ কি? এটা ব্যাস বাক্য। ঘরে আশ্রিত জামাই যে ব্যাস বাক্য, এটা সমস্ত পদ কি? ঘর জামাই। এটা সমস্ত কি স্যার? এটা সমস্ত পদ হচ্ছে ঘর জামাই। আচ্ছা, এখন আমার কথা বুঝো, আমার কথা বুঝো। ঘরে আশ্রিত জামাই সমস্ত পদ হচ্ছে ঘর জামাই। পরীক্ষা তো আমাদের ঘরে আশ্রিত জামাই থাকবে না, কারণ এখানে ডেফিনেশন বলে যেই সমাসের সমস্ত পদের মাঝখানে, সরি ব্যাস বাক্যের মাঝখানে যে মধ্যপদ আছে না, এটা তো মধ্যপদ, এই আশ্রিত মধ্যপদ। মধ্যপদ লোপ পাবে, লোপ পেয়ে যে সমাসটা হবে সমস্ত পদ হবে, এটাই আমাদের মধ্যপদলোপী কর্মধারয়। এখন অর্থাৎ ঘরে আশ্রিত জামাই এর মাঝখানে আছে আশ্রিত, আশ্রিত লোপ পাবে, লোপ পেয়ে শুধু ঘর জামাই হবে। এখন পরীক্ষা তো আর ঘরে আশ্রিত জামাই থাকবে না। পরীক্ষা কি থাকবে স্যার? পরীক্ষা থাকবে হচ্ছে শুধু ঘর জামাই। বলবে যে ঘর জামাই কোন সমাস, এখন ঘর জামাইয়ের মাঝখানে কোন পদ লুপ্ত হয়েছে আমি কেমনে বুঝবো? এইখানে যে কাজটা করতে হবে, এখানে যে কাজটা করতে হবে ভালো করে বুঝো। এইখানে তোমাকে মধ্যপদলোপী কর্মধারের যেগুলা পরীক্ষা আসছে খুব বেশি ইম্পর্টেন্ট, ওই ওয়ার্ডগুলো তোমার মুখস্থ রাখতে হবে। ওই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। কি কি আছে এমন বলো তো? যেমন ধরো সংবাদপত্র, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি লিখে দিচ্ছি। সংবাদপত্র মানে সংবাদ বিষয়ক পত্র। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। তারপরে হচ্ছে যে স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, রাইট। তারপরে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। বোঝা গেছে? আর তারপর হচ্ছে মৌমাছি, মৌমাছি, এরকম আর কি। এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে স্যার? এগুলাই এগুলাই আজকে একটা আছে, আর কয়েকটা আছে, এগুলো আমরা কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই মধ্যপদলোপী কর্মধারয়ের এই সমস্ত পদগুলা বেশ বাক্য সহ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলা বোর্ড কোশ্চেন সলভ করলে হয়ে যাবে, ঠিক আছে? টেনশন নেওয়ার কারণ নাই। গোলাপ জল, গোলাপ মিশ্রিত জল, এরকম। এখন এগুলার এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। কথা বোঝা গেছে? মোটামুটি তাহলে আমাদের আজকে 4টা হয়ে গেছে। কি কি বলো তো? দ্বন্দ্ব, দ্বিগু, তারপর কি অবয়ব সমাস, কর্মধারয় সমাস। বাকি আছে কি স্যার? তৎপুরুষ সমাস, আর এটা হচ্ছে কি স্যার? বহুব্রীহি সমাস। এখন আজকে আজকে আর করাবো? আজকে না করাই, নেক্সট ক্লাসে করাই। আজকে না করাই, কি বলো? স্মৃতি চিহ্নিত সৌধ না, স্মৃতি রক্ষার্থে সৌধ। আজকে আরো করাবো? মানে কি এত এনার্জি? ও ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, হ্যাঁ ঠিক আছে। ঝালমুড়ি জীবনে আসবে না, শিওর থাকো। মেয়েদের ফেভারিট তো, তাই আসবে না। ওরে বলে কি? জি 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 জি, এত এনার্জি? বুঝলাম না। আচ্ছা বাই দা ওয়ে, দেখি শেষ করা যায় কিনা। হ্যাঁ, পার্টিসিপেশন তো কম, অনেক কম। মানে সবার এনার্জি শেষ হয়ে গেছে নাকি? 33। আচ্ছা বাই দা ওয়ে, দেখি কি করা যায়। শেষ। এবার আসো, আমাদের তাহলে 4টা সমস্যা শেষ। দ্বন্দ্ব, দ্বিগু, আজকে পুরোটা শেষ করতে পারি দেখি। আজকে সমস্যা শেষ করে ফেলি, এত টেনশন। দ্বন্দ্ব, দ্বিগু, তারপর কি করালাম স্যার? অবয়ব সমাস, কর্মধারয় সমাস। আচ্ছা এবার আসো, হ্যাঁ এবার আসো তৎপুরুষ সমাস। আসো তৎপুরুষ।
তৎপুরুষ সমাস, বোঝা গেছে? এই তৎপুরুষ সমাসটাকে অনেক সময় কারক সমাসে বলা হয়, কারক জাতীয় সমাস। কারক সমাসে বলা হয়। কেন কারক সমাসে বলা হয় এটা পরে বলবো। তৎপুরুষ সমাসটা বুঝো, তৎপুরুষ সমাসটা কি দেখো ভালো করে বুঝো। তৎপুরুষ সমাসের চেনার প্রথম ওইটা হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, আমরা জানি তাই না? পরপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে। টেনশন করো না, আজকের যারা বেসিক ক্লাসটা করছো, গত ক্লাসটা যারা করছো, এরপরে এরপরে আমরা কোশ্চেন সলভ করব। দেখবা যে সমাসের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, এক মার কাটা যাবে না। পরপদ প্রাধান্য পাবে। যেই টেকনিকগুলো দিছে এই টেকনিকগুলো একটু কষ্ট করে মনে রাখো বাবা, যেই টেকনিকগুলো দিচ্ছে এগুলো একটু কষ্ট করে মনে রাখো। তৎপুরুষ সমাসের প্রথম বিষয়টা হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, এটা তো আমরা জানি তাই না? আরেকটা বিষয় হচ্ছে পূর্বপদে বিভক্তি লোপ পাবে। পূর্বপদে স্যার বিভক্তি লোপ পাবে, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, পূর্বপদে বিভক্তি লোপ পাবে। এখন অনেকে বলবা স্যার আমি তো বিভক্তিগুলো চিনি না। বিভক্তিগুলো গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আজকে কি লিখে দেওয়া লাগবে? পরপদ প্রাধান্য পাবে, পূর্বপদে বিভক্তি লোপ পাবে। আচ্ছা আমি একটা বুঝাই কিভাবে পরপদ প্রাধান্য পায়, কিভাবে পূর্বপদে বিভক্তি লোপ পায়। এখন ধরো আগে আগে বিভক্তিগুলো চিনে আসি, হ্যাঁ, না হলে তোমার চিনবা না। যে কারণ তৎপুরুষ সমাসে যে সমস্ত পদটা হয় এটা বিভক্তি লোপ পাইয়া হয়। ধরো আমি একটা এক্সাম্পল দিই, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া সমস্ত পদ কি হবে? মন গড়া, তাই না? মন গড়া। এখন ধরো তোমার কি করলো পরীক্ষার হলে ভালো করে বুঝো, পরীক্ষার হলে তোমার কি করলো, বললো যে মন গড়া কোন সমাস। এখন আমরা তো জানি সমাস 6 প্রকার। চলো এই মন গড়া কোন সমাস এটা আমি প্রথমে আগে আইডেন্টিফাই করি। তোমাকে আগে চিনতে হবে এটা কোন সমাস, তারপর না তুমি বেশ বাক্য যাবা। দেখো যেভাবে অ্যান্সার করতে হয় আর কি। ধর এখন বললো মন গড়া, পরীক্ষার হলে বললো মন গড়া কোন সমাস। প্রথমে আসি দেখি এটা দ্বন্দ্ব সমাস কিনা। এখন দ্বন্দ্ব সমাসে কি হয়? মন গড়া পূর্বপদ এবং পরপদ প্রায়োরিটি পায়। এখন মন গড়া তার মানে কি এখানে মন প্রায়োরিটি পাচ্ছে না গড়া প্রায়োরিটি পাচ্ছে, নাকি উভয় প্রায়োরিটি পাচ্ছে? মন গড়া মানে কি এখানে গড়াটাই মেইন ফ্যাক্ট, বোঝা গেছে? গড়াটাই মেইন ফ্যাক্ট, গড়তেছে, রাইট? গড়াটা মেইন ফ্যাক্ট, মন দেখে মেইন ফ্যাক্ট না। গড়ছে যে একটা কাজ হচ্ছে এই কাজটা এখানে মেইন ফ্যাক্ট। ভার্ব ক্রিয়া, এই ক্রিয়াটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। যেহেতু পরপদ প্রায়োরিটি পাচ্ছে তার মানে এটা দ্বন্দ্ব সমাস না। আবার যদি মন হাইফেন গড়া মিলবে, দ্বন্দ্ব সমাসে উভয়পদ প্রায়োরিটি পায় এবং উভয়পদ নাউন থাকে। দেখো মন গড়া এখানে উভয়পদ নাউন না, এটা নাউন এটা ভার্ব, উভয়পদ নাউন না, তার মানে এটা দ্বন্দ্ব সমাস না। দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যা থাকে, সংখ্যা আছে নাই, তার মানে এটা কি না? দ্বিগু সমাস না। অব্যয়ব সমাসের পূর্বপদে উপসর্গ থাকে, এখানে উপসর্গ মন কি উপসর্গ না, এটা অব্যয়ব সমাস না। কর্মদ্বারা সমাসে কি স্যার? পরপদ প্রায়োরিটি পাইছে, সমস্যা নাই। আবার তুলনা বুঝায়। আচ্ছা মন গড়া থেকে মনের সঙ্গে কি গড়ার তুলনা হয়? কারণ গড়া তো ভার্বের সঙ্গে কি মনের, এখানে মন এবং গড়ার মধ্যে কোনো তুলনা হচ্ছে? আবার মন গড়া দিকে অন্য কিছুর সঙ্গে আমি তুলনা বোঝাচ্ছি না, মন গড়া দিয়ে কোনো কিছু তুলনা হচ্ছে না, তার মানে এটা কি না? এটা কর্মধারয় না। এবার আসে বহুব্রী। বহুব্রী সমাস কি? পূর্বপদ এবং পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, অন্য একটা অর্থ প্রাধান্য পায়। তাহলে মন গড়া দিয়ে কি আমি অন্য কোনো মিনিং নির্দেশ করতেছি? মন গড়াকে দিয়ে মন গড়াই কি বোঝাচ্ছি, অন্য কোনো মিনিং প্রকাশ করতেছি না। তার মানে বাকি 5টার সঙ্গে মিলে না, শুধু কার সঙ্গে মিলে স্যার? এটা তৎপুরুষের সঙ্গে মিলে। কেন তৎপুরুষের সঙ্গে মিলে? এবার আসো, পরীক্ষায় তো স্যার মন গড়া থাকবে, মন গড়ার ব্যাসবাক্য আমি কেমনে লিখবো? মন গড়া তো আমি ফার্স্টে বুঝলাম যে এটা তৎপুরুষ সমাস, আমি পুরোটা আলোচনা করলাম তোমার সঙ্গে, তাই না? কিভাবে এটা তৎপুরুষ সমাস। এখন কি করবা? এই মন গড়াটা কোন বিভক্তির সঙ্গে মিলে, কোন বিভক্তি দিয়ে এই মন গড়াকে ব্যাসবাক্য করা যায়, এটা তোমাকে একটু বুঝতে হবে। এটা তোমাকে একটু বিভক্তিগুলো অ্যাপ্লাই শিখতে হবে। এখন চলো আমরা কি বিভক্তিগুলো শিখে আসি। তো বিভক্তি 7 প্রকার বিভক্তি আমরা জানি না, প্রথম আর দ্বিতীয় জানো? বিভক্তি তো চিনো তাই না? বিভক্তি যে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। এর মধ্যে আমাদের শব্দ বিভক্তি বা নাম বিভক্তি লাগবে, ক্রিয়া বিভক্তি লাগবে না। তাহলে বিভক্তি টোটাল কয় প্রকার স্যার? 7 প্রকারের। প্রথম হচ্ছে কি স্যার? প্রথমা, তাই না? এটা তো আমরা গত ক্লাসে শিখেছি, আবার দেখাইতেছি। প্রথমাতে কি কি আছে স্যার? শূন্য বা অবিভক্তি। তারপর আছে দ্বিতীয়া, দ্বিতীয়তে কি আছে? কে রে। দ্বিতীয়তে কে আছে? কে রে।
দ্বিতীয়া, দ্বিতীয়তে কি আছে বলো তো? কে অথবা কি রে, কে অথবা রে। তারপর আছে তৃতীয়া। চলো এক ক্লাসে সমাজ শেষ করে ফেলবো আজকে। তৃতীয়, সবার এনার্জি আছে না এক ক্লাস শেষ করার? একজন থাকুক তাও সমস্যা নেই। দেখো তৃতীয়তে কি আছে? দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয়তে কি আছে? দ্বারা দিয়া, আবার আছে কর্তৃক। তৃতীয়তে কি আছে? দ্বারা দিয়া কর্তৃক। আমরা কি করব, যে সমস্ত পদ থাকবে না ওই সমস্ত পদকে এইগুলা দ্বারা কি করব, এগুলো দ্বারা জাস্টিফাই করব, এগুলো দ্বারা চেক করে দেখবো কোনটার সঙ্গে মিলে, তখনই বোঝা যাবে এটা কোন তৎপুরুষ সমাস। এগুলো দ্বারা চেক করবো, বুঝা গেছে? এবার আসো চতুর্থী। তাহলে চতুর্থীতে কি আছে? চতুর্থীতে আছে কে রে। এখন তুমি বলবা স্যার দ্বিতীয়তেও কে রে আবার চতুর্থীতে কে রে, কেমন বুঝবো দ্বিতীয় না তৃতীয়া? মনে রাখবা, আচ্ছা চতুর্থীতে কে রে আছে, তবে সেখানে আরো দুইটা অ্যাড হবে, আরো দুইটা অ্যাড হবে। সেটা হচ্ছে জন্য, নিমিত্ত, হ্যাঁ, বা নিমিত্ত, জন্য বা নিমিত্ত, ঠিক আছে? আর এই কেরে কেমনে বুঝবো এটা চতুর্থী? কথাই বোঝা গেছে? কারণ কেরে তো দ্বিতীয়তে আছে এবং চতুর্থীতে আছে। এটা বুঝবা এইটা, এখানে চতুর্থী হবে সম্মানার্থে। কি অর্থে স্যার? সম্মানার্থে অথবা সম্প্রদান, সম্প্রদান বোঝাতে, সম্প্রদান বোঝাতে, মানে কোনো কিছু তুমি সম্প্রদান বোঝাচ্ছ, কোনো কিছুতে সম্প্রদান করতেছে এরকম বুঝাইতে চতুর্থী তৎপুরুষ, চতুর্থী বিভক্তি হয় আর কি। যাই হোক, তারপর আছে কি পঞ্চমী। পঞ্চমীতে কি আছে স্যার? হতে থেকেছে, হতে, পঞ্চমীতে কি আছে? হতে থেকে চে। পঞ্চমীতে কি আছে স্যার? হতে থেকে চে। তারপর আছে ষষ্ঠী। ষষ্ঠীতে কি আছে? রয়। টেনশন করো না, জাস্ট ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করো, আর পিডিএফটা দিয়ে দিব 5/5, একবার কাটা যাবে না। ষষ্ঠী, কারণ আমার টার্গেট, তোমাকে আগেও বলছি, আমার টার্গেট শুধু তোমাকে এইচএসসিতে এ+ পাও না, যারা বিডি ডিগ্রেডস প্ল্যাটফর্মে কাজ করে, আমার টার্গেট তোমাদের সবাইকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসার। যদি পড়াশোনা করতে পারো আর কি, না করলে তো কিছু করার নাই। সপ্তমীতে কি আছে স্যার? এ তে অন্তস্তীয়, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের, সরি লাস্টে অন্তস্তীয় হবে, এটা এ হবে না, অন্তস্তীয়। এ হচ্ছে আমাদের 7 প্রকার বিভক্তি, এ হচ্ছে আমাদের 7 প্রকার বিভক্তি। এটা কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কে রে, দ্বারা দিয়া কর্তৃক, হতে থেকেছে। তো এগুলো দ্বারা তোমাকে কি করতে হবে? চেক করতে হবে যে কোন সমাসটাকে ভাঙলে, ওই তৎপুরুষ সমাসের ওই সমস্ত পদকে ভাঙলে এগুলো কোনটা দ্বারা মিলে, ওইগুলো কোনটা দ্বারা এগুলোকে ভেঙে ব্যাসবাক্য করা যায়। যদি কোনটা দ্বারা মিলে তার মানে এটা ওই তৎপুরুষ সমাস। আমার কথা থেকে সবাই বুঝতে পারছো? পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও বাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ফাইন, দেখো এক ক্লাসে আসবে, এক ক্লাসে। আচ্ছা ভাই দাও, এখন দেখো এখানে 7টা আছে, দেখছো? 7টার মধ্যে আমাদের 7টা লাগবে না, আমাদের প্রথমটা বাদ, তৎপুরুষ সমাসের প্রথমটা বাদ যায়। এই যে 6টা আছে না, এই 2 থেকে 7 পর্যন্ত, এই 6টার প্রত্যেকটা নাম দিয়ে এক একটা তৎপুরুষ সমাস হয়। তার মানে যে তৎপুরুষ সমাসে দ্বিতীয় বিভক্তি লোপ পায় এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথাই বোঝা গেছে? তাহলে এই তৎপুরুষ সমাসের প্রথমটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথাই বোঝা গেছে? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে কি হবে স্যার? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। দ্বিতীয় তৎপুরুষ সমাস কি হবে? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। বোঝা গেছে? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। দ্বিতীয় বিভক্তি আমরা চিনছি না? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে মানে ওই, বুঝতে পারতেছো তো? ওই যে আমি যে বিভক্তিগুলো শিখলাম, বিভক্তিগুলোর নাম দিয়েই তৎপুরুষ সমাসের নাম। প্রথমটা নাম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, তারপর হচ্ছে তৃতীয় বিভক্তি হচ্ছে তৃতীয় তৎপুরুষ, চতুর্থ বিভক্তির নাম হচ্ছে চতুর্থ তৎপুরুষ, এইভাবে। তাহলে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে, দ্বিতীয় তৎপুরুষে কি হবে? দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। এখন দ্বিতীয় বিভক্তি তো আমরা জানি, কে রে, কিভাবে লোপ পাচ্ছে দেখো। ধরো এখানে দেওয়া আছে বীজকে বোনা, সমস্ত পদ দেওয়া আছে বীজকে বোনা।
বীজকে বোনা, ঠিক আছে, তাহলে কি হয় স্যার? বীজ বোনা, তাহলে বীজ বোনা, তাই না? বীজ বোনা, বীজকে বোনা, তাহলে কি হয় স্যার? বীজ বোনা। আচ্ছা এখানে একটা খেয়াল করো, অথবা ধরো দুঃখকে প্রাপ্ত, এটাও হতে পারে, দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, ঠিক আছে, দুঃখকে প্রাপ্ত, তাহলে কি হবে স্যার? দুঃখ প্রাপ্ত, দুঃখের কথা কি হবে? দুঃখ প্রাপ্ত। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করবা, দ্বিতীয়া তৃতীয়া এই এখানে মূলত নরমালি শেষে ভার্ব থাকে, দ্বিতীয়া তৃতীয়া তৎপুরুষ সমাসগুলোতে নরমালি শেষে ভার্ব থাকে, ঠিক আছে, শেষে ভার্ব থাকে। আচ্ছা যেগুলো আমি প্র্যাকটিস করাবো, সমস্যা নাই, এগুলো আমি প্র্যাকটিস করাবো। এই দেখো বুনা হচ্ছে আমাদের ভার্ব, প্রাপ্ত হচ্ছে আমাদের ভার্ব, নরমালি দ্বিতীয় তৃতীয় তৃতীয় তৎপুরুষ সমাসে ভার্ব থাকে, বোঝা গেছে? ভার্ব, ভার্ব থাকলে এটা দ্বিতীয় তৃতীয় তৎপুরুষ সমাস হয়। এখন দেখো বীজকে বোনা, তাহলে আমাদের এখানে কে বিভক্তি লোপ পাচ্ছে না এখানে, আবার দুঃখকে প্রাপ্ত, এখানে কে বিভক্তি লোপ পাচ্ছে না, দুঃখকে প্রাপ্ত সমান কি হয়? দুঃখ প্রাপ্ত, তাহলে কে বিভক্তি লোপ পাচ্ছে না, তাহলে কে বিভক্তি লোপ পালে কে জানি কোন 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 বিভক্তি? দ্বিতীয় বিভক্তি, তার মানে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন পরীক্ষার হলে স্যার এই দুঃখকে প্রাপ্ত দেওয়া থাকবে না, পরীক্ষার হলে থাকবে শুধু দুঃখ প্রাপ্ত। এটা কেমনে বুঝবো স্যার? ওই যে বললাম না যে যে দুঃখ প্রাপ্ত দেওয়া আছে, তুমি কাজ করবা এই দুঃখ প্রাপ্তকে যদি তুমি নর্মালি ব্যাস বাক্য করো, এই কোনটার সঙ্গে মিলে? আমি কি দুঃখ প্রাপ্তকে বলতে পারবো দুঃখ দ্বারা প্রাপ্ত? মিলে? মিলে না। আমি কি বলবো দুঃখ হতে প্রাপ্ত? মিলে না। দুঃখের প্রাপ্ত, দুঃখ হতে প্রাপ্ত, এগুলো একটার সঙ্গে মিলে না। দেখো দুঃখ প্রাপ্তকে শুধু দুঃখকে প্রাপ্ত দিয়ে মিলে, অর্থাৎ দুঃখ প্রাপ্তকে দুঃখকে প্রাপ্ত দিয়ে ব্যাস বাক্য করা যাচ্ছে, দ্বিতীয় বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করা যাচ্ছে, এবং এটা মিনিংফুল হয়। তুমি যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, কথা বুঝতে পারছো? যে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে, যে দুঃখপ্রাপ্ত বীজ বীজ বোনা, এই ওয়ার্ডগুলোকে কোন বিভক্তি দিয়ে ব্যাস বাক্য করা যাচ্ছে, মিলানো যাচ্ছে, ওইটা ওই তৎপুরুষ সমাস। আচ্ছা আমি দেখো, আবার দেখো এখানে দেওয়া আছে মন গড়া। এখন মন করা মানে কি? এটা কি এরকম যে মনকে করা? মন মানে কি মনকে করা? না, মনকে করা দিয়ে মিলে না, মনকে করা মিলে? মিলে না। কোথায় গেলাম? হ্যাঁ, তার মানে মনকে করা মিলে না, মন হতে করা মিলে না, মনের করা মিলে না, মনে করা মিলে না, মন দ্বারা করা এটা মিলে। তাহলে মনকে করা কি দিয়ে ব্যাস বাক্য মিলে? দ্বারা দিয়ে, কর্তৃক দিয়ে ব্যাস বাক্যটা মিলে। কথা বোঝা গেছে? তার মানে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। আমার কথা হিসেবে বুঝতে পারতেছো? তৃতীয় তৎপুরুষ সমাস এরকম। এখন স্যার এগুলা, স্যার এই যে এগুলা কি করতে হবে স্যার? এগুলো টেনশন করার দরকার নাই স্যার, এগুলোতে আমি ব্যাস বাক্য করতে ঝামেলা যাচ্ছে, কোনটা দিয়ে মিলাতে পারতেছি না। আমি যতগুলো বোর্ড কোশ্চেন সলভ করাবো এই ক্লাসের পরে, সবগুলা ক্লাস কোশ্চেন যখন আমি সলভ করানো ধরে ধরে বুঝাবো, এটার এই ব্যাস বাক্য এরকম হচ্ছে, এই এক্সপ্রেশন হচ্ছে, এরকম তুমি 4-5টা বোর্ড কোশ্চেন বা 10টা বোর্ড কোশ্চেন শেষ করে দেখবা যে সব সহজ হয়ে গেছে, সব সহজ হয়ে গেছে, এমন কিছু না। তার মানে যদি বিভক্তি লোপ পায় তাহলে আমাদের সমস্যা বুঝে গেছে, রাইট? তো সবাই ঢাকা ইউনিভার্সিটিতে গেলে বাকি ভার্সিটি ফাঁকা হয়ে থাকবে। সবাই ঢাকা ইউনিভার্সিটি বলতে ইংলিশ, আমার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে তো আর সবাই করবে না। বাংলাদেশের সবাইকে আমার প্ল্যাটফর্ম থেকে ক্লাস করবে? অফকোর্স না। সবাইকে আমার কাছে ভর্তি হবে? অ্যাডমিশন সবাই আমার কাছে করবে? অবশ্যই না। কথা বোঝা গেছে? আর আমি তো তোমার প্রতি সেই ইন্সপিরেশনটা জাগাবোই, স্বাভাবিক। যারা যারা করবে তাদের তাদের জন্য আমার ফুল এফোর্টটা থাকবে। অনেক অন্য প্ল্যাটফর্ম থাকবে। আবার যারা 1 লাখ তো পরীক্ষা দেয়, এর মধ্যে কি সবাই চান্স পাবে? এটা তো আমরা জানি চান্স পাবে না। যদি আমার কাছে 5,000 স্টুডেন্ট পড়ে, যদি সিট থাকে 2,000, তার মানে কি 5,000 স্টুডেন্ট সবাইকে চান্স পাবে? পাবে না। এটা তো বুঝো, এটাকে এক্সপ্লেন করার দরকার আছে? বাট পরীক্ষায় কারা চান্স পায় এটা আমরা সবাই জানি। চান্স পায় কারা? যে আমি বারবার বলি, আমি অনেক পড়াইছি, আমি বুঝাইছি, কিন্তু পড়ো নাই, তা আমি কি তোমাকে চান্স পাইতে পারবো? এটা সম্ভব? সম্ভব না। হ্যাঁ, প্রপার ভার্সিটি অ্যাডমিশনে তো প্রপার বিষয়টা হচ্ছে গাইডলাইন। ভার্সিটি অ্যাডমিশনের মেইন বিষয়টা হচ্ছে গাইডলাইন। অনেকে পড়ে, অনেক পড়ে, কিন্তু প্রপার গাইডলাইনে পড়ে না, কোন জায়গাতে কোশ্চেন সেটা জানে না, এই আর কি। যাই হোক, যারা এগুলো ফলো করতে পারে তারা একটু আগায় থাকে আর কি। রাতে ক্লাস হবে? অবশ্যই হবে। আচ্ছা এবার আমি যদি বলি তৃতীয় তৎপুরুষ সমাস কি হবে স্যার? তৃতীয় তৎপুরুষ সমাসে তৃতীয় বিভক্তি লোপ পাবে, বোঝা নাই? তৃতীয় তৎপুরুষ সমাসে কি হবে? তৃতীয় বিভক্তি লোপ পাবে। আর বুঝতে পারতেছ? চতুর্থী তৎপুরুষ সমাস হবে কি? চতুর্থী বিভক্তি লোপ পাবে। যেমন একটা এক্সাম্পল দিই, এখন যদি পরীক্ষায় আসে, তোমাকে বললো, পরীক্ষায় আসতে বললো বসত বাড়ি,
বসত বাড়ি, বসত বাড়ি কোন সমাস, কোন তৎপুরুষ সমাস বুঝে কিন্তু আমি দেখো আমি বারবার কিন্তু অনেক দীর্ঘ আলোচনা করতেছি। প্রথমত বসত বাড়ি কোন সমাস, তৎপুরুষ সমাস কিন্তু বুঝতে হবে। বসত বাড়ি তৎপুরুষ সমাস কেমন বুঝবো, এটা পূর্বপদ এবং পরপদ। বসত বাড়ি দেখো এই যে এখানে কিন্তু বসত মানে থাকার জন্য বাড়ি, থাকা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া আছে একটা, একটা ক্রিয়া নির্দেশক ওয়ার্ড আছে, বোঝা গেছে, একটা ক্রিয়া নির্দেশক ওয়ার্ড আছে, তার মানে এটা দ্বন্দ্ব সমাস হবে না। বসত হাইফেন বাড়ি মিলে না, তার মানে এখানে শুধু বাড়িটিকেই প্রায়োরিটি পাচ্ছে, পরপদ প্রায়োরিটি পাচ্ছে, রাইট। পরপদ প্রায়োরিটি পারলে এটা কি হবে না, পরপদ প্রায়োরিটি পারলে এটা দ্বন্দ্ব সমাস হবে না। পূর্বের সংখ্যা নেই, দ্বিগু সমাস হবে না। পূর্বে কি নাই, এই বসত কোনো উপসর্গ না, তার মানে অব্যয় সমাস না। তারপর আছে কি, এখানে বসত বাড়ি দেওয়ার বসতের সঙ্গে বাড়ির তুলনা করা হচ্ছে না, কর্মদ্বারা সমাস না। এরপর হচ্ছে যে বসত বাড়ির মধ্যে কি অন্য কিছুকে বোঝাচ্ছে না, কর্মদ্বারা, তাহলে এটা বহুব্রী সমাস না, তার মানে এটা কোন সমাস, তার মানে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এখন তৎপুরুষ সমাসেরও তো আবার 9 প্রকার আছে, প্রত্যেকটা বিভক্তিতে আমরা চেক আউট করি, দেখো ঠিক আছে কিনা। তো বসত বাড়ি, বসতকে বাড়ি মিলে না, তাহলে দ্বিতীয় তৎপুরুষ হবে না। বসত বাড়ি, বসতের দ্বারা বাড়ি মিলে, বসতের দ্বারা বাড়ি মিলে না, তার মানে তৃতীয় তৎপুরুষ হবে না। এবার চতুর্থ তৎপুরুষে বলছিলাম জন্য নিমিত্তে, মনে আছে? তো বসত বাড়ি বসতির জন্য বাড়ি বা বসতির নিমিত্তে বাড়ি, এটা মিলে, তাই না? বসত বাড়ি মানে কি, বসতির নিমিত্তে বাড়ি, বসতির নিমিত্তে কি, বসতির নিমিত্তে বাড়ি, বসতির নিমিত্তে বাড়ি। কথা বোঝা গেছে? বসত বাড়ি মানে কি স্যার, বসতির নিমিত্তে বাড়ি। তার মানে দেখো তো কি হচ্ছে স্যার, এই যে মাঝখানে নিমিত্তে দিয়ে অথবা জন্য দিলে, বসতির জন্য বাড়ি, জন্য দিয়ে ব্যাসভাগ করা যাচ্ছে। বসত বাড়িকে বসতির জন্য বাড়ি মিলতেছে না, মিলতেছে। বসতি, হ্যাঁ এবার ঠিক আছে, বসত বাড়ি বসতির নিমিত্তে বাড়ি, বসতির জন্য বাড়ি মিলতেছে। তার মানে এটা কোন সমাস স্যার, তার মানে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি দিয়ে কি করা, এটাকে ব্যাসভাগ করা যাচ্ছে, তার মানে চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। কথা কি বোঝা গেছে সবাই? জন্য বা নিমিত্ত দিয়ে ব্যাসভাগ করা গেলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। পঞ্চমীতে কি হবে স্যার, পঞ্চমী বিভক্তি লোপ পাবে। যেমন ধরো বিলাত ফেরত, বিলাত ফেরত। এখন বিলাত ফেরতের ব্যাসভাগ কোন বিভক্তি দিয়ে করা যায় বলো তো? বিলাতকে ফেরত মিলে না, বিলাত দিয়ে ফেরত মিলে, বিলাতের জন্য ফেরত মিলে না, বিলাতের ফেরত মিলে না। তার মানে বিলাত থেকে ফেরত, দেখো তো মিলে কিনা, বিলাত থেকে ফেরত, এই যে থেকে দিয়ে মিলে, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, তার মানে থেকে দিয়ে মিলতেছে, রাইট, থেকে দিয়ে মিলতেছে। যেহেতু এটা থেকে দিয়ে মিলতেছে, তার মানে এটা কোন সমাস স্যার, এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এই যে পঞ্চমী বিভক্তি দিয়ে মিলতেছে, পঞ্চমী বিভক্তি দিয়ে মিলতেছে না ব্যাসভাগ, তার মানে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। এরকম আমি যদি বলি, সবাই বুঝতেছো না? হ্যাঁ, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, ঠিক আছে। আর কত কিছু বলবো তোমরা, কি আর বলবো। আচ্ছা ফাইন, এবারে ষষ্ঠীতে যেমন আমি বললাম চা বাগান, চা বাগান, চা বাগান, ঠিক আছে। এখন দেখো তো চা বাগানের ব্যাসভাগ কি হয়, চায়ের বাগান না? চা বাগান মানে কি স্যার, ব্যাসভাগ কি স্যার, চায়ের বাগান, চায়ের বাগান দিয়ে মিলে, চায়ের বাগান, চা বাগান মানে কি, চায়ের বাগান, চা বাগান মানে কি, চা করার জন্য যে বাগান করা হয় এটা তো চা বাগান, চায়ের বাগান। একটাই এন্টিটিকে নির্দেশ করে, একটা এন্টিটিকে নির্দেশ করে, একটা এন্টিটিকে নির্দেশ করে, বুঝা গেছে? একটা সত্তাকে নির্দেশ করে, চা বাগান, চায়ের বাগান। তাহলে র দিয়ে ব্যাস বাক্য হচ্ছে, তার মানে এটা কি, কোন সমাস স্যার, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার সপ্তমী ধরো আমি বললাম গাছে পাকা, গাছে ধরো গাছ পাকা না, এটা ধরো আমি বললাম পরীক্ষায় আসলো গাছ পাকা কোন সমাস, গাছ পাকা। তার মানে কি গাছে পাকা মানে গাছে উঠতে যে অনেক পাকা আর কি, গাছে পাকা মানে সরি গাছে, মানে সরি গাছে যে ফলটা পেয়ে গেছে আর কি, গাছ পাকা, গাছে পাকা। আচ্ছা এবার দেখো, তাহলে গাছ পাকা, গাছে যে ফলটা পেকে গেছে, তার মানে এটার ব্যাসভাগ কি দিয়ে হচ্ছে, এ দিয়ে ব্যাসভাগ করা যাচ্ছে,
তার মানে সপ্তমী বিভক্তিতে ব্যাস বাক্য করা যাচ্ছে, তার মানে এটা কি সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? আচ্ছা, এখন বাকি আছে কি স্যার? আচ্ছা, বাকি আছে নয় তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস, আরেকটা হচ্ছে কি স্যার? আরেকটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ, অলুক, এগুলো এগুলো একটু শিখে রাখি, হ্যাঁ দেখে রাখো। আগে আসো অলুক তৎপুরুষ সমাস, দেখো আমি একটু বোঝাচ্ছি। অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস, ভালো করে বুঝো। অলুক তৎপুরুষ সমাস স্যার, একটা কথার মানে বুঝবা, অলুক ওয়ার্ডটার মানে কি? বিভক্তি লোপ পাবে না। অলুক ওয়ার্ডটার মানে হচ্ছে সপ্তমী বিভক্তি লোপ পাবে না। সপ্তমী বা আচ্ছা এভাবে লেখা রাখো, বিভক্তি লোপ পাবে না। অলুক কথার মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। বিভক্তি লোপ পাবে না। অলুক ওয়ার্ডটার মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। অলুক মানে কি স্যার? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, ঠিক আছে? বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না। যদি বিভক্তি লোপ না পায় তখন সেটা কি? অলুক তৎপুরুষ। বুঝো, মানে ব্যাস বাক্যে আমরা জানি ব্যাস বাক্যে বিভক্তি থাকে সমস্ত পদে, সেটা বিভক্তি লোপ পাওয়া যায়। আমরা একটু এসেছিলাম দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, দুঃখকে কে বাদ গেছে, কে বাদ গিয়ে এখানে কি হয়েছে? দুঃখ প্রাপ্ত হয়ে গেছে। মন দিয়ে গড়া, মন গড়া, এখানে দিয়ে বাদ গেছে। তাহলে এরকম ব্যাস বাক্যে বিভক্তি লোপ পাচ্ছে, কিন্তু অলুক তৎপুরুষে কি বলতেছে? বিভক্তি লোপ পাবে না, বিভক্তিটা লোপ পায় না। অর্থাৎ ব্যাস বাক্যেও পায় না, সমস্ত পদে তো পাবেই না, সমস্ত পদে পাবে না। বোঝা গেছে? ব্যাস বাক্যও লোপ পাবে না, সমস্ত পদে পাবে না। অর্থাৎ ব্যাস বাক্যের বিভক্তিরা সমস্ত পদে থেকে যায়। ব্যাস বাক্যের বিভক্তিরা সমস্ত পদে থেকে যায়। যেমন আমি এক্সাম্পল দিই, গরুর গাড়ি, গরুর গাড়ি। এখন আমাকে বুঝো, গরুর গাড়ির ব্যাস বাক্য এটা হচ্ছে আমাদের এটা সমস্ত পদ। গরুর বাড়ি আমার সমস্ত পদ, এটার ব্যাস বাক্য কি? গরুর গাড়ির ব্যাস বাক্য কিন্তু গরুর গাড়ি হয়, গরুর গাড়ি। দেখতে পাচ্ছ? তাহলে এখানে দেখো, এখানে দেখো গরুর গাড়ির মধ্যে যে র আছে না, র, এখানেও র বিভক্তি রয়ে গেছে, এখানেও র বিভক্তি রয়ে গেছে। তার মানে যদি এরকম হয় যে সমস্ত পদের বিভক্তিটা লোপ পায় না, থেকে যায়, স্টে করে। এর আগে কিন্তু একটাও ঠিক ছিল না। দেখো যখন আমি বলছিলাম মন গড়া, মন গড়াতে কোনো কি আমাদের ইয়া ছিল? বিভক্তি ছিল? মন গড়াতে কোনো বিভক্তি ছিল না। তারপর আমি কি শিখেছিলাম স্যার? বিলাত ফেরত। দেখো বিলাত ফেরত, বিলাত ফেরতে কোনো বিভক্তি ছিল না, কিন্তু গরুর গাড়ির মধ্যে কিন্তু বিভক্তি রয়ে গেছে। কিন্তু মন গড়াকে যখন ব্যাস বাক্য করছি, মন দিয়ে গড়া, এখানে দেখো দিয়ে বিভক্তি আসছে। বিলাত ফেরত মানে কি স্যার? বিলাত হতে বা বিলাত থেকে ফেরত, এখানে দেখো হতে বিভক্তি রয়ে গেছে, হতে বিভক্তি আসছে। তার মানে যে সমস্ত পদের কি বিভক্তি থাকবে, বিভক্তি লোপ পায় না, বিভক্তি থাকে বিভক্তি লোপ পায় না, ওইটাই হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ। সবাই ক্লিয়ার? বিভক্তি লোপ পাবে না, বিভক্তি থেকে যাবে, স্টে করবে। হ্যাঁ, সবাই ক্লিয়ার? ফাইন। অলুক তৎপুরুষ সমাস। তারপর আছে কি স্যার আমাদের? আরেকটা আছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ, স্যার উপপদ তৎপুরুষ কি বুঝে? অনেকে আছে না উপপদ তৎপুরুষ সমাসটা বুঝে না। এখন অনেকে বলে স্যার এটা ডেফিনেশনটাই তো বুঝে না, উপপদ তৎপুরুষ সমাসটা কি, এটা ডেফিনেশন আগে বুঝে না। এটা যদিও আমি একটু বুঝাই দিই। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাস আমি বলি, আমি যখন ক্লাসে প্র্যাকটিস করাবো তখন ডেফিনেশন দিয়ে শেখাবো, মানে ব্যাস বাক্য সমস্ত পদ দিয়ে শেখাবো। উপতৎপুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট উপতৎপুরুষ সমাসের যে এক্সাম্পলগুলো আছে না, সেই এক্সাম্পলগুলো মুখস্থ করা, ডিরেক্ট মুখস্থ করা, রুলসে না যাওয়া। আমি রুলসটা একটু বুঝাই দিই, সমস্যা নাই। উপতৎপুরুষ সমাসের মেন কথাটাই হচ্ছে যে এক্সাম্পলটা আসবে,
এই এক্সাম্পলটা মুখস্থ করা। আমার কথাই বুঝতে পারতেছো? যে এক্সাম্পলটা আসবে সে এক্সাম্পলটা মুখস্থ করা। কথাই বোঝা গেছে? যে এক্সাম্পলটা আসবে সেই এক্সাম্পলটা মুখস্থ করা। আমার শিটে যে কটা এক্সাম্পল দেওয়া আছে এগুলো মোর দেন ইনাফ। তারপর আবার কোশ্চেন আছে, কোশ্চেন যখন প্র্যাকটিস করবো তখন উপভূত তৎপরটা আমি ক্লিয়ার বুঝাই দিব। এখন এখন আরেকটু বুঝাই দিই। সবাই কি বুঝতেছো? শেষ করার জন্য মরিয়া হয়ে গেল কেন? আজকে যদি আমি শেষ করাই, পুরোটা শেষ না করাই, তাহলে কিন্তু আবার থেকে যাবে। বোর্ড কোশ্চেন সলভ করতে হবে তো, বোর্ড কোশ্চেন তো সলভ করতে হবে। ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝায়, এটা ভুল কথা মুন্নি। তানজিলা মুনির মুন্নি, বাবা ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশ বোঝায় বিষয়টি এরকম না। কে পড়াছে আমি জানি না, বিষয়টি এরকম না। উপপদের উপতৎপর সমাসের যেটা হচ্ছে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, দেখো এখানে এখানে ইয়াটা কি, কৃদন্ত পদের সঙ্গে, কৃদন্ত পদের সাথে উপপদের উপপদের সমাস হয়। উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় ওইটাই উপতৎপর সমাস। বুঝছো? কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় সেটা উপতৎপর সমাস। এখন কৃদন্ত পদ তোমরা চিনো? কৃদন্ত পদ, কৃদন্ত পদ কি বলতো? কৃদন্ত পদ কি? কৃদন্ত পদের ডেফিনেশন হচ্ছে কৃত প্রত্যয় সাধিত পদ। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় সাধিত পদ, কৃত প্রত্যয় সাধিত পদ। না বুঝলে পরে তো আবার দেখতে পারবা, সমস্যা নেই, বুঝবা। কৃত প্রত্যয় সাধিত পদটাই হচ্ছে আমাদের কৃদন্ত পদ। কৃত প্রত্যয় সাধিত পদ মানে কি স্যার? কৃত প্রত্যয় সাধিত মানে কি, যে, আচ্ছা আচ্ছা, কৃত প্রত্যয় সাধিত হচ্ছে ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় থাকলে, ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় থাকবে, ক্রিয়ামূলের সাথে, ক্রিয়ামূলের সাথে কি থাকবে স্যার? প্রত্যয় থাকবে। আমার কথা কি বোঝা গেছে? ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় থাকবে, এটাই হচ্ছে কৃত প্রত্যয় সাধিত পদ। ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় থাকবে। আমার কথা কি বোঝা গেছে? ক্রিয়ামূলের সঙ্গে যখন প্রত্যয় থাকে তখন আর একে কৃত প্রত্যয় বলে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো গৃহহারা, আচ্ছা গৃহহারা নাম সহজ করে বুঝাই। যেমন আমি বললাম পা চাটা, একটা এক্সাম্পল নিই, হ্যাঁ একটা এক্সাম্পল নিই, পা চাটা। বা পা চাটা না লিখি, আরেকটা লিখি, এটা সহজ, কঠিন হয়ে যাবে। মাছি মারা, মাছি মারা বুঝে, হ্যাঁ মাছি মারা। এখন বললো যে মাছি মারা এটা, মাছি মারা এটা কোন সমাস? এটা উভয় তৎপুরুষ সমাস। এটা উপভূত তৎপুরুষ সমাস কেন? দেখো সংজ্ঞা কি বলছে, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়। এখন স্যার একটু বুঝেন, একটু বুঝেন, আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন মাছি মারার এখানে প্রথম পদ হচ্ছে মাছি, বুঝেন, আর দ্বিতীয় পদ হচ্ছে মারা, তাই না? দ্বিতীয় পদ কি স্যার? মারা। এখন মারাটা হচ্ছে আমাদের এখানে কৃদন্ত পদ, মারাটা এখানে কৃদন্ত কি পদ? কৃদন্ত পদ। স্যার কেমনে বুঝবো কৃদন্ত পদ? কারণ এখানে মারা হচ্ছে একটা ক্রিয়া, এখানে ক্রিয়ামূলের সঙ্গে একটা প্রত্যয় যুক্ত হয়েছে। কৃদন্ত পদ মানে কি? ক্রিয়ামূলের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়। এখন মারার ক্রিয়ামূল কি স্যার? মারার ক্রিয়ামূল হচ্ছে মার। মারার ক্রিয়ামূল কি স্যার? মার। এখন মারের সঙ্গে আমি একটা প্রত্যয় যুক্ত করি, সেটা হচ্ছে আ, মারা। মারের সঙ্গে একটা প্রত্যয় যুক্ত করলাম, কি প্রত্যয় যুক্ত করলাম স্যার? আ যুক্ত করলাম। তাহলে স্যার এটা কি হলো স্যার? মারা। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্যার? তাহলে আমাদের এটা ক্রিয়ামূলের সঙ্গে কি যুক্ত হচ্ছে? আ যুক্ত হচ্ছে। এই যে ক্রিয়ামূলের সঙ্গে, মানে মার মাত্রা ক্রিয়া না, ক্রিয়ার এই যে মারার ক্রিয়ামূল হচ্ছে মার, মার একটা ক্রিয়ামূল, ভার্ব বুঝে, এটাকে ভার্ব বুঝে এটা ক্রিয়ামূল, সহজে মনে রাখো, হ্যাঁ। তাহলে এই ক্রিয়ামূলের সঙ্গে ভার্বের সঙ্গে আ যুক্ত হয়ে গেছে মারা। তাহলে ক্রিয়ামূলের সঙ্গে যখন এই যে আটা হচ্ছে এখানে প্রত্যয়, আটা এখানে কি স্যার? প্রত্যয়।
তাহলে ক্রিয়ামূলের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয়, যুক্ত হয়ে যেই ভার্বটা তৈরি হয় এটা হচ্ছে আমাদের কৃদন্ত পদ। যে পদটা তৈরি হয় এটা হচ্ছে কৃদন্ত পদ, মানে কৃত প্রত্যয় সাধিত পদ, মানে এটা হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়ার সঙ্গে এই প্রত্যয় যুক্ত হচ্ছে, তাই এটা কৃত প্রত্যয়। যাক, এত কিছু মাথাতে লাগবে না। তাহলে এটা আমাদের কৃদন্ত পদ, কারণ এখানে ক্রিয়ার সঙ্গে আযুক্ত হয়েছে, প্রত্যয় যুক্ত হয়েছে, তাই এটা কৃদন্ত পদ। এখন বলছে কৃদন্ত পদের সঙ্গে কৃদন্ত পদের পূর্বে যে পদটা থাকবে এই পদটার নাম হচ্ছে উপপদ। তাহলে মাসি এখানে উপপদ, মাসি এখানে কি পদ স্যার? উপপদ। তাহলে এরকম কৃদন্ত পদ যদি থাকে তার পূর্বে যে পদ থাকবে এটা হচ্ছে উপপদ। তাহলে কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাসটা হবে এটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ আমি জাস্ট বুঝালাম, যারা বুঝো না, হ্যাঁ, যারা অনেক বইয়ের ডেফিনেশনটাই বুঝো না, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এখন একটু বুঝো, কারণ পরীক্ষার হলে এইভাবে জাস্টিফাই করে তোমার বের করা অনেক কঠিন বাবা, পারবা না। এখন কি কাজ করতে হবে? তোমরা পারবা কি? আমার নিজের পারতে তো অবস্থা খারাপ হয়ে যায়। আমি পারি যদিও, কারণ আমার এত পড়া আছে, এত বই পড়ছে, এত এক্সাম্পল পড়ছে, এখন দেখলে পারি, সমস্যা নেই। কিন্তু তুমি তো পারবা না। তোমার কাজ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের যে এক্সাম্পলগুলো আছে না, এই এক্সাম্পলগুলো মুখস্থ করা। আমার শিটে খুব সুন্দর করে পিডিএফে খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলবা আর বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে আমাদের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? এবার আসো আমাদের কি স্যার, এবার আসো আমাদের বহুব্রী সমাস। আসো, হ্যাঁ, বহুব্রী সমাস। বহুব্রী সমাস তো আমি আগেও বলছি, বহুব্রী সমাস কেমনে চিনবা? বহুব্রীহি মনে আছে না? আজকে আমাদের লাস্ট টপিক বহুব্রী সমাস, বহুব্রীহি সমাস। আরো দুটো সমাস আছে, একটা হচ্ছে কি নিত্য সমাস, আর একটা হচ্ছে প্রাদি সমাস। ওগুলো পরে আসি, আগে বহুব্রী সমাস। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বহুব্রী সমাস তুমি কিভাবে চিনবা মনে আসতো না? পূর্বপদ ও পরপদ, পূর্বপদ এবং পরপদ কোনোটি প্রাধান্য পায় না, মনে আছে না? কোনো পদই প্রাধান্য পায় না, কোনো পদই কি পূর্বপদ এবং পরপদ কোনো পদই কি প্রাধান্য পায় না, মনে আছে না সবার? পূর্বপদ এবং পরপদ কোনো পদই প্রাধান্য পায় না। কেন পায় না গত ক্লাসে শিখেছিলাম, আবার শিখাচ্ছি। অর্থাৎ অন্য একটা, অন্য কিছুকে, অন্য কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করে, অন্য কোনো কিছুকে নির্দেশ করে, অন্য কোনো কিছুকে নির্দেশ করে, এটাই আমাদের বহুব্রী সমাস। অন্য কোনো কিছুকে নির্দেশ করে, আমার কথা কি বোঝা গেছে? অন্য কোনো কিছুকে নির্দেশ করবে, এটাই আমাদের বহুব্রী সমাস। বহুব্রী সমাসের এতটুকু ক্লাসিফিকেশন এখন দরকার নাই, আমার প্র্যাকটিসের সময় আমি বুঝাই দিব, সমস্যা নেই। জাস্ট চিনে রাখো বহুব্রী সমাস কিভাবে চিনবা। পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, অন্য একটা কিছুকে প্রাধান্য বুঝাবে। আমি এক্সাম্পল হিসেবে কি দিয়েছিলাম বলো তো, মনে আছে? যে 80-20, 80-20 মনে আছে না? 80-20, এই 80 মানে কি স্যার? দাঁত। 80 মানে কি স্যার? দাঁত। আর 20 মানে তো 20 আমরা চিনি। তার মানে 80-20-এর পূর্বপদ হচ্ছে দাঁত আর পরের পদ হচ্ছে 20। তার মানে এটাকে দাঁতকে বোঝাচ্ছে নাকি 20কে বোঝাচ্ছে, নাকি দুইটাকে বোঝাচ্ছে? দাঁতকেও বোঝাচ্ছে না, 20কেও বোঝাচ্ছে না, দুইটাকে বোঝাচ্ছে না। অ্যাকচুয়ালি 80-20 দ্বারা কাকে বোঝাচ্ছে জানি স্যার? সাপকে বোঝাচ্ছে, মিস্টার সাপকে, সাপকে বোঝাচ্ছে। তার মানে কি 80-20-এর মধ্যে পূর্বপদও প্রায়োরিটি পাচ্ছে না, পরপদও প্রায়োরিটি পাচ্ছে না, অন্য কোনো একটা অর্থ প্রায়োরিটি পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কি বহুব্রী সমাস। হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্যাস বাক্য যার দিয়ে গঠিত। এক্স্যাক্টলি, ব্যাস বাক্য কি দিয়ে স্যার? ব্যাস বাক্য সাধারণত যার দিয়ে গঠিত, যার অথবা যে দিয়ে হয়, যার দিয়ে গঠিত হয়। তুমি আগে চিনলেই ব্যাস বাক্য চলে আসবে, ঠিক আছে? চিনলেই ব্যাস বাক্য হয়ে যাবে। 80-20, 80-তে 20 আছে যার। ব্যাস বাক্য নিয়ে টেনশন করো না, ওটা কোশ্চেন প্র্যাকটিস করালে হয়ে যাবে। আর এগুলার এক্সপ্লেনেশন এখন আর দরকার নেই, অনেক হয়েছে, অনেক বকবক করছি। এক ক্লাসে এত কিছু মাথায় ঢুকবেও না।
যতটুকু ঢুকাইছে আলহামদুলিল্লাহ। এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা ঢাকা বোর্ডের কোশ্চেন, চিটাং বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যে বোর্ড কোশ্চেনগুলো আছে না, এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করব একদম ধরে ধরে বেঁধে বেঁধে যেভাবে সম্ভব হয়। বোঝা গেছে? তখন ওই সমাধান করার সময় নিত্য সমাস আর প্রাদেশিক সমাসটা বুঝাই দিব, সমস্যা নেই। বাট ওই তখন আলোচনা হবে কোশ্চেন ভিত্তিক। তখন আলোচনা হবে কোশ্চেন ভিত্তিক, ঠিক আছে? আশা করি আজকে এতটুকুই চলবে। সবাই ক্লাসটা শেয়ার করছিল, আর সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ক্লাসগুলো নিয়মিত পেতে চাও। ইউটিউব চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা এই বোর্ড কোশ্চেনগুলো আস্তে আস্তে সমাধান করব, যতগুলো বোর্ড কোশ্চেন আছে, ঠিক আছে? সব বোর্ডই করাবো, সমস্যা নাই। মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টগুলো বলি, তোমাদের কোশ্চেন তো আলাদা কিছু হয় না, মানে তোমাদের এই এইগুলো তো সেম কোশ্চেনই। তোমাদের বোর্ডটা আলাদা করে এই 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 তোমাদের এই এইচএসসি বোর্ড কোশ্চেন, মাদ্রাসায় বোর্ড কোশ্চেন আলাদা কিছু না, এগুলো করলে হয়ে যাবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? বিডি এডুকেটার্সের পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবা। আজকের ক্লাসটা দেখে আপলোড করে দিতে পারি, এরপর থেকে যে কটা আপলোড করে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।